তো লাস্ট ক্লাসে আমরা যে কাজগুলো করছিলাম সেই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। তারপরে আমাদের আজকের ক্লাসটা শুরু করব। তো গত ক্লাসে আমরা কি করছিলাম বলেন, আমরা বলছিলাম যে মেটা অ্যাড ক্যাম্পেইনটা কেন ইম্পর্টেন্ট, বা মেটা অ্যাড ক্যাম্পেইনের যে ওভারভিউটা আছে। যেমন মেটা অ্যাড বলতে কি বুঝাই আমরা, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে যে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন গুলো আমরা করতে পারি সেগুলোকে আমরা অ্যাড ক্যাম্পেইন বলতেছি, তাই না? এবং বলছিলাম যে আমাদের অর্গানিক মার্কেটিং বা একটা অ্যাড ক্যাম্পেইন, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। অর্গানিক মার্কেটিংটা কি? যেখানে আমরা ফ্রি ভাবে মার্কেটিং করতে পারি। যেমন ধরে নেন যে আপনার একটা ফেসবুক পেজ আছে, যেখানে মোটামুটি ভালো ফলোয়ার থাকতে পারে বা নাও থাকতে পারে, বাট আপনার কন্টেন্টটা হয়তো বা ভালো, ইংগেজিং কন্টেন্ট। তো আপনি রেগুলার বেসিসে যখন কন্টেন্ট দিবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি আস্তে আস্তে করে আপনার কন্টেন্ট গুলোতে এঙ্গেজমেন্ট বাড়বে। তার মানে কি, আপনি এখানেও মার্কেটিং করতে পারেন। অথবা আপনার একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপের থ্রুতেও আপনি মার্কেটিং করতে পারেন। তবে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে ফলোয়ার দরকার। ফলোয়ার না হলে আসলে আপনার মার্কেটিং এর যে আপনার ইয়াটা আছে, রেশিওটা আছে, সেটা অত বড় হবে না, হয়তো বা ছোট ভাবে হবে। বাট ফলোয়ার অনেক দরকার পেজের জন্য বা যে কোনো প্রোফাইলের জন্য। আর যখন ফেসবুক গ্রুপের জন্য কাজ করবেন তখন সেটা নর্মালি আপনার মেম্বারশিপের দরকার, তাই না? তো গ্রুপে যত মেম্বার হবে ততটাই আপনার জন্য ভালো। প্রথমে সবকিছু একদম ছোট ভাবেই হবে, শূন্য থেকে আসলে শুরু করতে হবে। তারপরে আস্তে আস্তে করে আপনাদের সবকিছু বাড়বে। ওকে। সো এই বিষয়টা নিয়ে আমরা বলছিলাম আর কি। এখন এরপরে যেটা বললাম যে আমাদের পেইড মার্কেটিংটা, তো পেইড মার্কেটিংটা আসলে কেন আমাদের দরকার বলেন তো? পেইড মার্কেটিংটা আমাদের এই কারণেই দরকার, কারণ অর্গানিক মার্কেটিং করে আপনি সব সময় আসলে আপনার নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছাতে নাও পারেন। আবার আপনার যে মার্কেটিং এর যে প্ল্যাটফর্মটা আছে সেটা হয়তো বা খুব বড় আকারে নাও হইতে পারে। আবার ডাটা ট্র্যাকিং এর কাজগুলো কিন্তু আপনি অর্গানিক মার্কেটিং এ সেভাবে করতে পারবেন না। বাট পেইড মার্কেটিং এ কি হবে, এই সবগুলো অপশন আপনি পাবেন। আপনি যেরকম খরচ করবেন বা আপনি যেরকম বাজেট দিয়ে কাজ করবেন সেই হিসাবেই কিন্তু আপনার ভালো একটা রেজাল্ট আসবে। তবে আন্দাজে আবার এরকম মার্কেটিং করলে হবে না, কারণ আন্দাজে মার্কেটিং করলে আপনার টাকা হয়তো বা ঠিকই খরচ হবে, বাট আপনি রেজাল্ট হয়তো বা সেভাবে পাবেন না। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। এই জন্য আমরা আগামী কিছুদিন এই জন্য কাজ শিখতেছি, যাতে আমাদের প্রত্যেকটা স্পেন্ডিং আমরা খুব ভালো মতো করে খরচ করতে পারি আর কি। তো ফেসবুক পেজের থ্রুতে, গ্রুপের থ্রুতে, প্রোফাইলের থ্রুতে আমরা মার্কেটিং করতে পারি, এটা আমরা বলছিলাম। এবং বলছিলাম যে প্রোফাইলটা আপনি চাইলে ভেরিফাইড করতে পারেন। ১,৫০০ টাকা দাম খরচ হয় আর কি এখানে, এটাই। তো ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে? তারপর হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা কি, হোয়াটসঅ্যাপ এপিআই কি, এগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখন যদি কেউ গতকালকে ক্লাসটা না দেখে থাকেন, তাহলে ক্লাসের রেকর্ড ভিডিওটি স্টুডেন্ট ড্যাশবোর্ডে আছে, ওখান থেকে দেখে নেবেন, তাহলেই হবে। যারা এখনো হয়তো সবগুলো রেকর্ডেড ভিডিও দেখেন নাই, রেকর্ডেড ভিডিওগুলো সবার আগে শেষ করে ফেলতে হবে। আমি আরেকটা বার আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে দেখাচ্ছি। আপনাদের প্রজেক্ট ম্যানেজারের সাথে আমার কথা হয়েছিল, তো উনি বলছে যে এখনো অনেকে বুঝতেছে না যে কিভাবে আমরা সাপোর্টে জয়েন করব, অথবা কিভাবে আমরা ক্লাসের ভিডিও দেখবো, এখনো অনেকে বুঝতে পারতেছে না। তো এটা সহজ একটা জিনিস, এত পেঁচানোর কিছু নেই। জাস্ট আপনারা আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে আসবেন, এখানে লগ ইন করলে এরপরে মাই কোর্সে চলে যাবেন। মাই কোর্সে আসার পরে আপনি যেই ব্যাচের স্টুডেন্ট, যেমন আমি অনেকগুলো এখানে কোর্স কিনছি, তাহলে আমি অনেকগুলো ব্যাচের স্টুডেন্ট। তো আপনি যেই ব্যাচের স্টুডেন্ট, সাপোজ আপনি হচ্ছে ব্যাচ নাম্বার 54 এর স্টুডেন্ট, তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন যে আপনার রিলেটেড সবগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক, ঠিক আছে? তো এই যে সিক্রেট টেলিগ্রাম যে গ্রুপটা আছে, এই টেলিগ্রাম গ্রুপটাতে আপনাকে জয়েন হইতে হবে। এই টেলিগ্রাম গ্রুপে যদি আপনি জয়েন হয়ে যান, তাহলে এখানে আমরা প্রত্যেকটা আপডেট, প্রত্যেকটা আমাদের নোটিশ সবকিছু এখানে দেওয়া হয়। টেলিগ্রাম গ্রুপটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আপনি প্রতিটা গ্রুপে এখানে জয়েন হয়ে নেবেন। আর ক্লাসের রেকর্ডেড ভিডিও যেগুলো আছে, আপনাদেরকে একটা রেকর্ডেড ভিডিও সিরিজ দেওয়া হয়েছে। তো এখানে যেমন যেমন দেখেন 10টা করে ভিডিও শো করে। তো আপনি এটা 10টার জায়গায় 100টা দিতে পারেন বা 50টা দিতে পারেন। এতে করে সবগুলো এক পেজে চলে আসবে, এক পেজে চলে আসবে। তো যেগুলো লাইভ ক্লাস সেগুলো এরকম লাইভ ক্লাস নামে এরকম ভাবে থাকবে। আর যেগুলো রেকর্ডেড ভিডিও সেগুলো এরকম 7 ক্লাস, 8 ক্লাস, 6 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাস, ঠিক আছে? এরকম 0 থেকে একটা সিরিয়াল দেওয়া আছে যে 17টা 18টা বা এরকম ক্লাস পর্যন্ত আছে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের সিস্টেম। আর এখানে এত পেঁচানোর কিছু নেই। তো এই নর্মাল বিষয়টা নিয়ে আশা করি আজকের পর থেকে আর আপনাদের কোনো পেরেশানি হবে না। ওকে। সো
লাস্ট ক্লাসে আমরা এগুলাই মেইনলি আলোচনা করছিলাম, এবং একটা আমি এক্সাম্পল দিছিলাম যে আমার যদি একটা এজেন্সি থাকে, যে এজেন্সিটার নাম হচ্ছে আই উইল গ্রো ইউর বিজনেস। তো আমি কি করব, আমার কাজ আলটিমেটলি কি, আমার কাজ হচ্ছে কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করা, বা নিজের জন্য আপনি কাজ করতে পারেন। তো মেইনলি ক্লায়েন্টের জন্যই তো আমরা কোনো একটা কাজ করব। তো ক্লায়েন্ট সবসময় কি চাইবে, আপনি তো একজন ডিজিটাল মার্কেটার হচ্ছেন, তাহলে আপনার কাছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড এই বিষয়গুলো সমাধান চাবে, তাই না? তো ধরেন যে ক্লায়েন্ট আপনাকে এসে বললো যে আই ওয়ান্ট সেল ইন মাই ফেসবুক পেজ, যে তার ফেসবুক পেজে সে সেল চাচ্ছে বা ওয়েবসাইটে সেল চাচ্ছে, তাহলে আপনি কিভাবে সেই পেজে সেল নিয়ে আসতে পারেন বা সেই ওয়েবসাইটে সেল আনতে পারেন, এই জন্য আমি এখানে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স লিখে দিয়েছিলাম। যদি গতকালকের ক্লাস কেউ নাও করে থাকেন, এখানে দেখেন, এগুলো আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আহ, আর ক্লাসের ভিডিও তো দেওয়াই আছে, তো ক্লাসের ভিডিও দেখেও রেকর্ড ভিডিওটা কভার করতে পারেন। এখন পেইড মার্কেটিং ভার্সেস অর্গানিক মার্কেটিং, এই দুটার মধ্যে ডিফারেন্সও অনেকগুলো বলছিলাম। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমি এখানে যে আপনাকে পয়েন্টগুলো বলছি, এগুলো ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, বা যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে? কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা প্রায় একই টাইপের হিসাবে কাজ করে। তবে একটা জিনিস বলছিলাম, যে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, যদি আপনি অর্গানিক মার্কেটিং এ যাইতে চান, হ্যাঁ, অর্গানিক মার্কেটিং এ গেলে আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে খুব ভালো বেস্ট কোয়ালিটি কন্টেন্ট লাগবে আপনার। যদি আপনি ভালো কোয়ালিটির কন্টেন্ট, কন্টেন্ট কিরকম হইতে পারে, যেমন ভালো পোস্টার হইতে পারে, ভালো রিলস হইতে পারে, ভালো বড় বড় ভিডিও হইতে পারে, বা সেগুলোকে আপনি এডিট করতে পারেন। এবং এগুলো বলছিলাম যে আমরা কিভাবে এডিট করতে পারি। আপনি ক্যাপকাট ইউজ করতে পারেন, ইনশর্ট ইউজ করতে পারেন, ইভেন ক্যানভা দিয়েও এডিট করতে পারেন। তো যেভাবে হোক আপনাকে এডিট করতে হবে, পোস্টার তো বানাইতে হবে, পোস্টার বানানোর ডিজাইন কিভাবে করতে হয় সেগুলো আপনারা জানেন। ক্যানভার ভিডিও স্টুডেন্ট ড্যাশবোর্ডে দেওয়া আছে, ওটা দেখবেন। তো বেস্ট কোয়ালিটি কন্টেন্ট যদি আপনি রেগুলার বেসিসে দেন অর্গানিক মার্কেটিং এ, হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন বর্তমানে প্রতিটা সোশ্যাল মিডিয়া ভিডিও কন্টেন্টকে প্রেফার করে। ঠিক আছে? তো ভিডিও কন্টেন্ট হচ্ছে এখন সব থেকে বেশি প্রেফারেবল, মানে আপনি ভিডিও কন্টেন্ট দিলে আপনার এঙ্গেজমেন্ট অটোমেটিক্যালি ভালো হওয়ার চান্স একটা থেকে যায় পোস্টার বা এগুলোর থেকে। সো এই ক্ষেত্রে আপনি শুধুমাত্র ফেসবুক না, ফেসবুকের সাথে আমরা যেটাতে বেশি এখন এঙ্গেজমেন্ট পাই সেটা হচ্ছে টিকটকে। তো আপনি যদি ফেসবুকের সাথে টিকটকে ইউজ করেন, এবং আপনি ইনস্টাগ্রাম বা ইউটিউবেও যদি ছোট ছোট রিলস আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনি ভালো এঙ্গেজমেন্ট পাবেন। তবে ফেসবুক এবং টিকটক এই দুইটাকে আপনি মেইনলি ইউজ করতে পারেন, তার সাথে ইউটিউবকে ইউজ করতে পারেন যদি ইউটিউবের সেরকম কন্টেন্ট দেওয়ার মতো আপনার থাকে। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। এখন আমরা এখানে অনেকগুলো কথা বলছিলাম, যেমন ফলোয়ার বাড়ানো। আমাদের যদি পেজে বা যে কোনো প্রোফাইলে ফলোয়ার না থাকে, আলটিমেটলি আপনি মার্কেটিং করে সেরকম মজা পাবেন না। এঙ্গেজমেন্ট বাড়ানো, ঠিক আছে, কিছু রিভিউ অ্যাড করা আমাদের পেজের মধ্যে, ভিডিও কন্টেন্ট বানানো, ছোট ছোট রিলস আপলোড দেওয়া। ফেসবুকের জন্য 1 মিনিট 30 সেকেন্ড, আর ইউটিউবের জন্য হচ্ছে আপনি 1 মিনিট পর্যন্ত রিল আপলোড করতে পারবেন। আর ট্রেন্ডিং ভিডিও, কোন ধরনের ভিডিও নিয়ে আমরা কাজ করতে পারি, সেটার জন্য আপনি টিকটক থেকে অথবা আপনি ইউটিউব থেকে রিসার্চ করতে পারেন। কম্পিটিটিভ রিসার্চ আমরা কিভাবে অ্যাড লাইব্রেরি থেকে করতে পারি সেটাও আমি দেখাইছিলাম। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং বানানটা ভুল হয়েছে, ইনফ্লুয়েন্স, সরি, ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি সেটা আমি আপনাদেরকে গতদিন দেখাইছিলাম। এরপর ইমেলের থ্রুতে আমরা মার্কেটিং করতে পারি, আমরা মোবাইলে এসএমএস পাঠাতে পারি। সার্চ ইঞ্জিন মার্কেটিং, বা যেমন ধরেন যে গুগল অ্যাডস, হ্যাঁ, সো গুগল অ্যাডস এর থ্রুতে আমরা গুগলের প্ল্যাটফর্মে অ্যাড দেখাতে পারি। আসলে একটা প্রতিষ্ঠান যখন মার্কেটিং করে, তারা সবগুলো প্ল্যাটফর্মে মার্কেটিং করে। রিসেন্টলি আমি যেটা দেখলাম, আহ বাংলাদেশে কিন্তু এখনো টিকটক অ্যাডভার্টাইজমেন্ট সবার জন্য ওপেন হয় নাই। ঠিক আছে? অফিসিয়ালি আসা নাই, আনঅফিসিয়ালি ওরা হচ্ছে কিছু বড় প্রতিষ্ঠানকে সেই সুযোগটা দিছে তাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো করার জন্য। ঠিক আছে? তো এটা যেটা নিউজ আমি শুনলাম যে এই বছরের শেষে হয়তোবা টিকটক অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্মটা সবার জন্য ওপেন করে দেবে। সো এটা করলে ভালো হবে, কারণ এখন আপনি দেখেন রিসেন্টলি টিকটকের মাধ্যমে কিন্তু বেশ ভালো অডিয়েন্স এঙ্গেজড হচ্ছে। আর ইউটিউব মানুষ কম চালাচ্ছে, ইউটিউবের থেকে টিকটকেই ইয়াং জেনারেশন বেশি টাইম দেয়।
আর সব থেকে বেশি টাইম তো ফেসবুকেই দেয়। তো ফেসবুকের পাশাপাশি টিকটক হয়তো বা আগামী 1-2 বছর পরে ভালো একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের লাস্ট ক্লাসটা ছিল, তাই না? এখন এরপরে আমি বলছিলাম যে আমরা অ্যাড ম্যানেজারের কাজ করব না, আজকে থেকে শুরু করব। তো আশা করি গত দিনের বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন আপনারা। অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কাজগুলো এখন আমরা শুরু করব এবং দেখব যে কিভাবে আমরা অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কাজগুলো করতে পারি, এ টু জেড ডিটেলস। তবে এগুলো আস্তে আস্তে হবে, একদিনে হবে না, টাইম লাগবে। আমরা প্রতি সপ্তাহে একটা ক্লাস করি, তো আমরা মোটামুটি 3 থেকে 4 মাস টাইম পাবো। তো 3 থেকে 4 মাসে মোটামুটি আমরা ভালোই ক্লাস পাবো, অনেকগুলো ক্লাস পাবো। আচ্ছা, তো এইটুকু বিষয়ে মোটামুটি ক্লিয়ার না হওয়ার কিছু নেই। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আরেকটা বার বলেন, এবং সব ক্লিয়ার কিনা। আমরা এখন আমাদের মেইন টপিকে চলে যাব। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, ওকে, তো আমরা এখন আমাদের তাহলে মেইন টপিকে চলে যাই। আচ্ছা, একজন বলছে যে পেজ ক্রিয়েট করছে বাট পেজ রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। এটা হয়তোবা পেজে আপনি কোনো ভায়োলেশন করছেন, যার কারণে হয়েছে। তো আপনি হচ্ছে আমাদের অনলাইন সাপোর্টে আসেন কালকে। অনলাইন সাপোর্টে আসলে ওরা আপনাদের হেল্প করবে। তো আমরা যখন একটা পেইড অ্যাড ক্যাম্পেইন রান করব, সবার আগে আমাদেরকে সেই অ্যাড ক্যাম্পেইনস এর রুলস সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে ফেসবুক অ্যাডস পলিসি লিখে সার্চ দেই, তাহলে আমাদের সামনে পলিসির অনেকগুলো লিঙ্ক চলে আসবে। কয়েকটা লিঙ্ক এভাবে ওপেন করবেন, দেখবেন। তো যেই লিঙ্ক গুলো থেকে মোটামুটি ভালো আপনার বোঝার সুবিধার্থে যেটা হবে, সেই লিঙ্ক থেকে আপনি ডিটেলস দেখবেন যে পলিসির বিষয়গুলো। আচ্ছা, তো এখানে একটা ভালো আমি একটা আর্টিকেল দেখতেছি, এখানে মোটামুটি ডিটেলসে এক পেজেই দেওয়া আছে। সো আমি এই লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি। আর যারা হচ্ছে আপনারা ক্লাস পরে করবেন, রেকর্ডেড ভিডিও দেখে আপনারা একটু গুগলে সার্চ করলে অনেকগুলো লিঙ্ক পাবেন, যে লিঙ্কটা থেকে মোটামুটি আপনার বুঝতে সুবিধা হবে, সেই লিঙ্কটাই আপনি এখান থেকে নিন। আচ্ছা, ওকে, তো আরেকটা লিঙ্ক দিই আমি, এই লিঙ্কটাও দিয়ে দিই, এগুলো সেভ করে রাখতে পারেন। তো অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনের যে বিষয়টা আছে, সবার আগে আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রিভিউ পলিসি। ফেসবুক অ্যাডের রিভিউ প্রসেসটা। রিভিউ প্রসেসটা কি? যখন আমরা একটা অ্যাড ক্যাম্পেইন বানাবো, বানানোর পরে সেটাকে পাবলিশ করব, এটা কিন্তু ডিরেক্টলি পাবলিশ হয়ে যাবে না। ফেসবুক প্রথমে সেটাকে রিভিউ করবে যে আপনার কন্টেন্ট এবং আপনি যা যা লিখতেছেন, যা যা ইমেজ দিচ্ছেন, সেগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে, তাহলে ওরা 24 ঘন্টার মধ্যে রিভিউ করে আপনার অ্যাডভার্টাইজমেন্টটাকে লাইভ করে দেবে। এটা সর্বোচ্চ 24 ঘন্টা লাগে, এর মধ্যেই হয়ে যায়। তো আপনি কিন্তু যা তা অ্যাডভার্টাইজমেন্ট করলে হবে না, ঠিক আছে? আচ্ছা, তো অ্যাডভার্টাইজমেন্টে অনেকগুলো পলিসি আছে, যেমন হচ্ছে কি প্রোহিবিটেড কন্টেন্ট, মানে যে কন্টেন্ট গুলো নিয়ে আপনাকে তারা কাজ করতে মানা করতেছে। যেমন টোব্যাকো রিলেটেড প্রোডাক্ট, আপনি যদি এখন টোব্যাকো রিলেটেড আপনি যদি এখন সিগারেটের বিজ্ঞাপন দেন, তাহলে আপনার কি হবে? অ্যাডভার্টাইজমেন্টের যে অ্যাকাউন্টটা আছে বা অ্যাড অ্যাকাউন্ট যেটাকে বলে, সেই অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে ক্ষতি হবে। আর ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন প্রবলেমটা বেশ ভালো একটা জটিল প্রবলেম, কারণ এগুলো ফেস একবার দুইবার যখন করবেন এটাকে সলিউশন করা যাবে, বাট বারবার যখন আপনি রিজেক্টেড হয়ে যাবেন বা অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে, তখন আপনার পুরো ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টটাকে পার্মানেন্ট রেস্ট্রিক্টেড করে দেবে। তো ওই ফেসবুক প্রোফাইলের আন্ডারে পরে অ্যাডভার্টাইজমেন্ট আপনি বানাতে পারবেন না। তো এই জন্য একটা জিনিস শেখার আগে সেটা রুলসটা ফলো করাটা বেশি ইম্পর্টেন্ট। তারপর এখানে কি বলছে, অ্যাডাল্ট প্রোডাক্ট অর সার্ভিস, আনসেফ সাবস্টেন্সেস, ওয়েপন। আপনি যদি এখন অস্ত্রের বিজনেস করেন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, তাহলে কি হবে? আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওইখানেই শেষ। ইললিগাল প্রোডাক্ট, ঠিক আছে? তারপর ডিসক্রিমিনেটরি প্র্যাকটিসেস, তো ডিসক্রিমিনেশন করা যাবে না, হ্যাঁ। অ্যাডাল্ট কন্টেন্ট এন্ড সেন্সেশনাল কন্টেন্ট, পার্সোনাল অ্যাট্রিবিউট এন্ড থার্ড পার্টি ইনফ্রিগমেন্টস। এখানে ডিটেলস দেওয়া আছে, ডিটেলস গুলো একটু রিডিং পড়বেন। তো এখানে বোঝা যাচ্ছে যে কি বিষয়গুলো বলছে।
এই যে এখানে বলছে যেমন নন ফাংশনাল ল্যান্ডিং পেজ অ্যান্ড গ্রামার অ্যান্ড প্রোফ্যানিটি। তো গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে, অনেক সময় হচ্ছে আমরা কিন্তু যখন একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখি, আমরা দেখি না ওইখানে কিছু ক্যাপশন লেখা থাকে। তো এই ক্যাপশন যদি বাংলায় দেন ভালো, যদি ইংলিশে দেন তাহলে এমন ইংলিশ লেখেন যেটা আসলে মোটামুটি একটা কোয়ালিটির মধ্যে পড়ে। বাট এমন ভুলভাল লিখলে আবার সেটাতে অনেক মিস্টেক থাকলে সেটা কিন্তু আপনাকে রিজেক্ট করে দিতে পারে। ল্যান্ডিং পেজ মানেটা কি? ল্যান্ডিং পেজ মানে হচ্ছে যখন আমি কোথাও ল্যান্ড করব যে কোনো একটা ওয়েব পেজে, সেটাকে আমি ল্যান্ডিং পেজ বলি। যেমন ধরেন যে আমি এখানে srdmit.com লিখে এখানে চলে আসলাম, তাহলে এটাই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। আমি এখন এখানে ল্যান্ড করছি। বিষয়টা অনেকটা এরকম যে ওই বিমান যখন আপনার একটা এয়ারপোর্টে যে ল্যান্ড করে, কোথায় ল্যান্ড করে? রানওয়েতে ল্যান্ড করে না? তো ওই রানওয়েটা হচ্ছে তার ল্যান্ডিং পেজ। ঠিক তেমনি আমরা কি করি, যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি তখন কিন্তু আমরা প্রত্যেকটা ওয়েব পেজে যাই। যেমন facebook.com, srdmit.com, youtube.com। তো যখন আমি যেই পেজে যাচ্ছি সেটা হচ্ছে আমার জন্য ল্যান্ডিং পেজ। তো এটাই হচ্ছে বিষয়। তো এখানে বলছে যে ল্যান্ডিং পেজ অবশ্যই ভালো মতো থাকতে হবে। আহ এমন ল্যান্ডিং পেজ ইউজ করা যাবে না যেটাতে বিভিন্ন ধরনের প্রবলেম বা টেকনিক্যাল ইস্যু বা হয়তোবা লোড নেয় না, ঠিক আছে? এই যে এখানে এই কথাগুলো বলছে। চিটিং রিলেটেড, তারপরে মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম মার্কেটিং যেটাকে বলে। এরপরে দেখেন এখানে স্পাইওয়্যার, ম্যালওয়্যার, ঠিক আছে, অনেক কিছু আছে এগুলো। তো এই ধরনের কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতে গেলে অনেক প্রবলেম হয়, যেমন অনলাইন গ্যাম্বলিং অ্যান্ড গেমিং। সো এগুলো বিষয় সম্পর্কে একটু মাথায় রাখবেন। এগুলো সবগুলো যে অ্যাডভার্টাইজমেন্ট রান করা যাবে না এরকম না, রান করা যাবে, তবে এগুলো কান্ট্রি বাই কান্ট্রি বিভিন্ন পলিসি আছে। তবে আমরা চেষ্টা করব যখন আমরা কোনো কাজ নিব এই ধরনের কাজগুলো থেকে একটু বিরত থাকার জন্য, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অ্যাড ক্যাম্পেইনের কাজ করতে গেলে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের কোনো রেস্ট্রিকশন হবে না। এখন ধরেন যে আপনি কিন্তু প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টে, আপনার প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলে বাই ডিফল্ট ভাবে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট পাবেন, ঠিক আছে? ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি কিন্তু মোটামুটি আনলিমিটেড অ্যাড ক্যাম্পেইন বানাইতে পারবেন, মানে অ্যাডভার্টাইজমেন্ট আপনি করতে পারবেন। তো প্রত্যেকদিন আপনি সর্বোচ্চ 250টা পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট লাইভ দিতে পারবেন, মানে একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। এটা সাধারণত একটা নিয়ম থাকে। তো এতগুলো অ্যাড ক্যাম্পেইন তো আপনি বানাবেন না, তো এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। তো যখন আপনার একটা অ্যাড ক্যাম্পেইনের অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিকশনে যায়, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল বা রেস্ট্রিকশন যেটাকে বলা হয়, সেটা যদি হয় তখন কিন্তু আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা নষ্ট হবে। এটা ফেসবুক প্রোফাইলে কিছু হবে না, ক্ষতি হবে না। কাজে আপনি এখন যখন কাজ করবেন অবশ্যই আপনার যেটা সবসময় যে ফেসবুক প্রোফাইলটা ইউজ করেন সেটাই ইউজ করতে পারেন। তবে আপনি যদি মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টও পাবেন। তবে এই ক্ষেত্রে যেটা বেটার সেটা হচ্ছে যে যেই ফেসবুকটা আপনি রেগুলার বেসিসে ইউজ করেন সেটা দিয়ে কাজ করবেন, কারণ একদম নিউ ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করলে আপনার অ্যাড অ্যাকাউন্টগুলোকে ডিসেবল করতে পারে। অ্যাড অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় তাহলে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট এর কপি ইমেজ তুলে বা স্ক্যান করে সাবমিট করতে হয় ফেসবুকে। এটা করলে আপনার অ্যাড অ্যাকাউন্ট আর রেস্ট্রিকশনে যাবে না। বাট বারবার যদি আপনি পলিসি ভায়োলেট করেন তাহলে অবশ্যই আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হবে। তবে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবলের কিছু নিয়ম আছে, যেমন এখানে বলি আমি। নাম্বার ওয়ান যেটা রিজন সেটা হচ্ছে যে নিউ অ্যাড অ্যাকাউন্ট। যখন নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট হয় সেটা সাধারণত ডিসেবল হওয়ার চান্সটা বেশি থাকে, কোনো কারণ ছাড়াই, রিজন নয়, মানে কোনো কারণ লাগে না, অটোমেটিক্যালি এটা ডিসেবল হইতে পারে। তবে যদি ডিসেবল হয় তখন কি করতে হবে? ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের কপিটা আপনাকে সাবমিট করতে হবে। ওখানে একটা অপশন থাকে, অপশনটা হচ্ছে যে রিভিউ রিকোয়েস্ট নামে, হ্যাঁ? ওই রিভিউ রিকোয়েস্টটা আপনাকে সাবমিট করতে হবে, করলেই হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের নামের সাথে আপনার ফেসবুক প্রোফাইলের নামের এবং ডেট অফ বার্থ এর মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলের নাম বা ডেট অফ বার্থ, অথবা আপনি চাইলে অন্য প্রোফাইল ইউজ করতে পারেন, তাহলেও হবে। সো এটা একটা বিষয় আছে। এখন অনেকের যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে কি করবেন? তাহলে যেই নামে ফেসবুক প্রোফাইল আছে সেটা আপনার বাবা মা ভাই বোন যে কারো নাম হইতে পারে, সেই অনুযায়ী আপনাকে
এনআইডি কার্ড সাবমিট করতে হবে। ধরেন যে আপনার ভোটার আইডি কার্ড নাই, আপনার ভাইয়ের অ্যাকাউন্ট আছে, আপনি আপনার ভাইয়ের অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট রিলেটেড কাজ করেন, তাহলে কি করতে হবে, আপনার ভাইয়ের ভোটার আইডি কার্ড নিতে হবে এবং সেই আপনার ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কাজগুলো করতে হবে। তো এটা হচ্ছে একটা বিষয়, যে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবলের বিষয়। 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে পলিসি মেনটেন না করা। আপনি যদি পলিসি ভালো মতো করে না বুঝে থাকেন, যেমন একটু আগে আপনাকে পলিসি বুঝাইলাম যে কি কি বিষয়ে কাজ করা যাবে, কি কি বিষয়ে কাজ করা যাবে না। এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে যে পলিসি গুলো আছে না, এগুলো তো মুখস্থ করা যাবে না, বাট এখানে আমাকে মাথায় রাখতে হবে পয়েন্ট গুলো, যে কোন ধরনের কাজ আমি করতে পারবো, কোন ধরনের কাজ করতে পারবো না। এই পয়েন্ট গুলো হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? সব পয়েন্ট গুলো আমাকে মাথায় রাখতে হবে। এইটুকু জিনিস আমাকে মাথায় না রাখলে আমার প্রবলেম। কারণ অনেক সময় যেটা হয়, ফাইবারে আপনি যখন কাজ করতে যাবেন, হ্যাঁ, ফাইবারে কাজ করতে গেলে কিছু কিছু ক্লায়েন্ট থাকে যারা একটু ফাইজলামি করে। তো ওরা এমন আন্দাজে একটা আপনাকে অফার দিবে, যে আপনাকে হয়তোবা $200 দিল, আপনি তাদের একটা পলিসি ভায়োলেট করে এরকম একটা অ্যাড ক্যাম্পেইন করতে যাবেন। তখন কি হবে, আপনার অ্যাড অ্যাকাউন্টের রেস্ট্রিকশনে চলে যাবে, বা ওই ক্লায়েন্টেরও অ্যাড অ্যাকাউন্টের প্রবলেম হবে। তখন আপনি হয়তোবা একটা ব্যাড রিভিউ পেয়ে গেলেন। 3 নম্বর বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে যে বিজনেস ম্যানেজার ইউজ না করা, হ্যাঁ, অথবা ভেরিফাই না করা। এখন বিজনেস ম্যানেজারটা কি সেটা আমি পরে বলবো, বাট এখন যদি আমি মোটামুটি একটা আইডিয়া দেই, সেটা হচ্ছে যে আপনি ফেসবুকের থ্রুতে যে বিজনেস গুলো করেন, বিজনেস গুলো কিসের মাধ্যমে করতে পারেন বলেন? সেটা ফেসবুক পেজ হইতে পারে, সেটা আপনার অ্যাড অ্যাকাউন্ট হইতে পারে, সেটা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হইতে পারে, সেটা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হইতে পারে। আপনি তো এগুলোর থ্রুতেই বিজনেস করবেন। পৃথিবীতে যতগুলো বিজনেস আছে তারা এগুলোর থ্রুতেই বিজনেস করে। তো অ্যাড অ্যাকাউন্ট কেন? কারণ আমার অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় তাই। বাট আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং অ্যাড অ্যাকাউন্ট, এই সবগুলো আমার বিজনেস টুল। এগুলো কি? এগুলো হচ্ছে আমার বিজনেস টুল। তো এই বিজনেস টুলগুলোকে আপনি একটা জায়গা থেকে ম্যানেজ করতে পারেন, সেই জায়গাটার নাম হচ্ছে বিজনেস ম্যানেজার। এখন এই বিজনেস ম্যানেজার নর্মালি ইউজ করতে পারি আমরা, আবার এটাকে ভেরিফাইড করে ইউজ করতে পারি। ভেরিফাই করলে সুবিধাটা কি? ভেরিফাই করার অনেকগুলো সুবিধা আছে। একটা সুবিধা হচ্ছে যে আপনি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট পাবেন। মানে আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট পাবেন। এমন হইতে পারে যে আপনি 10টা অ্যাড অ্যাকাউন্ট পেয়ে গেছেন। সাধারণত একটা ফেসবুক প্রোফাইলের সাথে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট পাই, আর বিজনেস ম্যানেজারের সাথে একটা অ্যাড অ্যাকাউন্ট পাই, মানে 2টা অ্যাড অ্যাকাউন্ট থাকে আমাদের। বাট আমাদের মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট দরকার কেন? কারণ যখন আপনি কাজ করতে যাবেন, তখন একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকলে অনেক সুবিধা পাওয়া যায়, আস্তে আস্তে করে বুঝতে পারবেন। তো ভেরিফাই করতে গেলে আবার কি করতে হবে? ভেরিফাই করতে গেলে কিছু বিষয় আছে। যেমন এখানে আমি একটা কিছু লিখে দিই, হ্যাঁ। এগুলো আপনাদের কেন বলতেছি, এগুলো আসলে বেসিক বিষয় না। ইভেন যারা রেকর্ডেড ভিডিও দেখছেন সেগুলোতে এগুলো নাই। এখন যেটা বলতেছি, তো বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের ক্ষেত্রে আমাদের কিছু আহ জিনিস দরকার, সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট। তো আমি বলবো যে আপনাদের সবার অ্যাটলিস্ট একটা করে পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট লাগবে, যার ডোমেইন থাকবে এবং বিজনেস ইমেল থাকবে। এখন বিজনেস ইমেল বিষয়টা কি, আর নর্মাল ইমেল বিষয়টা কি, আর ডোমেইন বিষয়টাই বাকি, তাই না? সো একটা ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইট হতে পারে, নট অনলি পোর্টফোলিও ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট হতে পারে। এখন আপনি যদি গুগল সাইট, যে আমরা ব্যবহার করে আপনাদেরকে শেখাইছি, রেকর্ডেড ভিডিও যারা দেখছেন তারা জানেন, তো গুগল সাইটের ওয়েবসাইট যেটা আছে সেটা ইউজ করতে পারেন, তবে ওইখানে অনেক লিমিটেশন আছে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, বিভিন্ন ওয়েবসাইট, প্রফেশনাল ওয়েবসাইট বানাইতে হবে। এখন আপনি যদি নিজে বানাইতে পারেন ভালো, যদি নিজে বানাইতে না পারেন, তাহলে আপনি কোনো একটা ওয়েব ডেভেলপারকে দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন ধরেন, যেমন আমাদের srdmani.com এই ওয়েবসাইটটা, তো এটা হচ্ছে একটা প্রোগ্রামিং করা ওয়েবসাইট, ঠিক আছে? তো এখানে প্রোগ্রামিং করে আমাদের ডেভেলপার যারা, তারা ওয়েবসাইটটাকে বানাইছে। এখন একটা ওয়ার্ডপ্রেস সাইট অনেক সহজ, একটা ওয়ার্ডপ্রেস সাইট আপনি নর্মাল ভাবে বানানো। বাট ওই ওয়ার্ডপ্রেস সাইটটাকেও যদি আপনি খুব অ্যাডভান্স লেভেলে বানাইতে চান, তাহলে আপনাকে কিন্তু অনেক অ্যাডভান্স কাজও শিখতে হবে। ওয়ার্ডপ্রেসও কিন্তু সহজ জিনিস না, এখানে অনেক বিষয় আছে। তো মোটামুটি সহজ বিগিনারদের জন্য, কাজ শুরু করার জন্য। আর যারা প্রোগ্রামিং জানে না তাদেরকে কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে হবে। আর যদি আপনি প্রোগ্রামিং করা ওয়েবসাইট নেন, তাহলে আপনার অনেকগুলো সুবিধা আছে। সুবিধাটা কি? সেটাকে আপনি আপনার মতো করে আনলিমিটেড
কাস্টমাইজেশন করতে পারবেন, আনলিমিটেড, যা মন চায় যেমন তেমন ভাবে করতে পারবেন কাস্টমাইজেশন। এটা একটা বিষয়। আর প্রোগ্রামিং করা ওয়েবসাইটে অবশ্যই আপনার স্পিড অনেক বেশি থাকবে, আপনার লোডিং টাইম এগুলো কম থাকবে, অনেকগুলো সুবিধা পাবেন আপনি। যাই হোক, তো আমি বলতেছি না যে আপনাদেরকে এরকম ওয়েবসাইট লাগবে, আপনার এক পেজের একটা ওয়েবসাইট হলেই আনাপ, বাট একটা ওয়েবসাইট আপনার দরকার হবে ইন ফিউচার। এখন আপনার দরকার হয়তো বা হচ্ছে না, বাট ভবিষ্যতে হবে। তো ডোমেইন বিষয়টা কি? ডোমেইন মানে হচ্ছে যে আমার ওয়েবসাইটের নাম। আমরা যেমন বলতেছি না যে আমাদের ওয়েবসাইটের নাম কি, www.srdmit.com, তাই না? এই যে এটা, তো এই যে srdmit.com, এইটুকু হচ্ছে আমার ডোমেইন নেম। আর এইচটিটিপিএস যেটা আছে সেটা আলাদা বিষয়। আর এখানে দেখেন একটা লক চিহ্ন আছে না, তালা, এই তালাটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের যে সিকিউরিটি আছে, এই সিকিউরিটিটাকে বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় আমার এনক্রিপ্টেড বা এসএসএল সার্টিফাইড। তো এইখানে যে বিষয়টা আছে, এর মানেটা, এই লকের মানেটা বা তালা চিহ্নের মানেটা হচ্ছে যে আপনার সাইটটা সিকিউরড, এটা বোঝায়। তো এটাকেও আবার কিনে নিতে হয়। তো যাই হোক, এগুলো বিষয় এখন না, আবার ফ্রিও পাওয়া যায়। সো ডোমেন বিষয়টাকে সেটা বুঝলাম যে আমার যে ওয়েবসাইটের নামটা সেটাকে আমি ডোমেন বলতেছি। যেমন আমার নাম হচ্ছে শুভ আহমেদ, তো আমার নামে যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে কি হবে, শুভ ahmed.com, এই ডোমেনটা আবার আমাকে কিনতে হবে। আমি আপনাকে বলতেছি না যে আপনাকে কিনতেই হবে, বাট আপনি যদি লং টার্ম কাজ করতে চান এই সেক্টরে, আপনার অবশ্যই একটা নিজের ওয়েবসাইট থাকাটা জরুরি আপনার নিজের পরিচয়ের জন্য। এরপর হচ্ছে কি বিজনেস ইমেল। তো নর্মাল ইমেল কি, যেমন ধরেন যে শুভ ahmed@gmail.com, এটা হচ্ছে আমার নর্মাল ইমেল, বা শুভ ahmed@yahoo.com। বাট বিজনেস ইমেলটা কি? বিজনেস ইমেলটা হচ্ছে যেটা আপনার ওয়েবসাইটের নামের সাথে বা আপনার ডোমেইন নামের সাথে রিলেটেড, যেমন support@srdmit.com বা শুভ ahmed@srdmit.com, লাস্টে অবশ্যই আপনার ডোমেইনটা থাকবে। এটা হচ্ছে আমাদের বিজনেস ইমেল। বিজনেস ইমেলের সুবিধাটা কি? এটা আপনার একটা কোম্পানির ভেরিফাইড মেইল, যেটা দিয়ে আপনাকে মানুষ আইডেন্টিফাই করতে পারে। সো আপনি যদি নর্মালি জিমেইলেও যান, ধরেন আমি হচ্ছে একটু জিমেইলে যাব, তো জিমেইলে আসলে দেখেন না আমরা অনেক মেইল পাই, ঠিক আছে? ধরেন যে আমি যে কোনো একটা মেইল ওপেন করব, সাপোজ এই যে এখানে আমার কাছে সিটি ব্যাংক থেকে একটা মেইল আসছে। তো সিটি ব্যাংকের মেইলটাকে যদি আমি ওপেন করি, আপনি দেখবেন যে এই সিটি ব্যাংকের মেইলটাকে আসলে ভ্যালিড মেইল কিনা, বাট এই কোনো স্প্যামিং মেইল কিনা কিভাবে বুঝবো আমরা? এখানে দেখতে পারবেন যে তাদের, এই দেখেন, promotion@thecitibank.com, মানে কি তাদের ডোমেইনের সাথে মিল আছে না? তার মানে এটা একটা বিজনেস মেল এবং ভ্যালিড মেল, যে না এটা সিটি ব্যাংক থেকে আসছে। কারণ এখন তো অনেক স্প্যামিং মেইল আসে, তো এগুলোকে বুঝতে হবে এরকম ভাবে। আপনারা যখন অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কাজ করবেন তখন ফেসবুক থেকেও দেখবেন যে অনেক ফেক ইমেইল আসবে। তখন কিভাবে বুঝবেন? এইখানে যে দেখবেন যেটা কি ফেসবুকের ডোমেইন থেকে আসছে কিনা। যদি না আসে তাহলে বুঝতে হবে যেটা একটা ফেক মেইল, তখন এটাতে ক্লিক করা যাবে না। আবার দেখেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট আসছে, এই যে দেখেন হাতিল থেকে একটা অ্যাড আসছে। তো অ্যাড মানে কি, এটা একটা পেইড অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাড থেকে এটা আসছে। তো আমরা যদি এটাকে ওপেন করি, ওপেন করার পরে এই যে দেখেন এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, যে অ্যাডভার্টাইজমেন্টটা গুগল অ্যাডস এর মধ্যে পড়ে। তো আপনারাও চাইলে গুগল অ্যাডস এর কাজ করতে পারবেন, আমরা কিছুদিন পরেই গুগল অ্যাডস এর কাজ করবো, হ্যাঁ। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছি তাদের অ্যাডভার্টাইজমেন্টের যে বিষয়গুলো সেগুলো। ওকে, এখানে ধরেন যে আমরা আরো একটা মেইল ওপেন করব, যেমন ধরেন যে এই যেটা আছে হোস্টিঙ্গার, তারও একটা অ্যাড দেখাচ্ছে। অ্যাপেল নিউজ, ধরেন যে আমরা অ্যাপেলের একটা অ্যাডভার্টাইজমেন্ট এখানে ওপেন করতেছি। তো এখন আবার নতুন একটা সিস্টেম আসছে, সেটা হচ্ছে যে ইমেইলেও কিন্তু এই যে ভেরিফাইড লোগোটা দেখা যায়, আইকনটা দেখা যায়, ঠিক আছে? তো এটা অ্যাপেল থেকে আসছে, এখানে বুঝতে পারতেছি এটা ভেরিফাইড। তারপরে আপনি এখান থেকে দেখতে পারবেন, এই যে দেখেন inside apple.apple.com, তার মানে এটা বুঝতে পারতেছি যে এটা অ্যাপেল থেকে আসছে। তো অ্যাপলের একটা ডোমেন থেকে দেখতে পাচ্ছি। তো এরকম ভাবে আপনি বিজনেস মেইল এবং আপনার নর্মাল যেগুলো রেগুলার মেইল সেগুলো ডিফারেন্সটা বুঝতে পারেন। তবে আপনি যদি বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে চান, আপনার অবশ্যই একটা বিজনেস মেইল লাগবে। সো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ডকুমেন্টস। ডকুমেন্ট হচ্ছে কি, ট্রেড লাইসেন্স অ্যান্ড টিন সার্টিফিকেট, এটা লাগবে। এটা হলে দেন আপনি একটা বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে পারবেন। আর যদি কোনো পেপার নিউজ থাকে আপনার নামে, ভালো,
যদি না থাকে তাও সমস্যা নেই, বাট থাকলে ভালো হয় ভেরিফিকেশনের ক্ষেত্রে। এখন ধরেন যে বিজনেস ম্যানেজার ভেরিফাইড কিনা এটা কিভাবে বুঝবো? আমি একটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার আপনাদেরকে দেখাচ্ছি। ভেরিফাইড বিজনেস ম্যানেজার সুবিধাগুলো কি সেগুলো বুঝতে পারবেন এখন। এখন আপনাদের কিছু করতে হবে না, জাস্ট দেখেন। আর ভেরিফাইড বিজনেস ম্যানেজার যদি আপনি করতে পারেন, আপনি অনেক বেনিফিট পাবেন ইন ফিউচারে। তো এতে করে এখন অনেকেই মনে করতেছেন না যে আমি এগুলো কিভাবে পাবো, এই ডকুমেন্ট হাবিজাবি এগুলো কিভাবে হবে, এগুলোর সমাধান আছে। ওকে, সো দেখেন, এখানে একটা বিজনেস ম্যানেজার আমি দেখতে পাচ্ছি। সো এই যে বিজনেস ম্যানেজারটা আছে, দেখেন এই যে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এখানে কি লেখা আছে? ভেরিফাইড। তার মানে কি এই বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড করা হয়েছে। এই বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড করা হয়েছে হচ্ছে এই ওয়েবসাইটের আন্ডারে। আর লিগ্যাল নেমটা কি? এসআরডিএমআইটি। তো এটা যখন আমরা ভেরিফাই করছি, তখন আর অ্যাড অ্যাকাউন্টের যে লিমিটটা আছে এটা আপ ডাউন করে। এটা আপনাকে মিনিমাম একটা ভালো অ্যামাউন্ট দিবে। যেমন কয়েকদিন আগে আমার 15টা অ্যাড অ্যাকাউন্টের লিমিট ছিল, আমি 15টা পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারবো। মাঝখানে আবার 10টা হয়েছে, এখন আবার এখানে 5টা হয়েছে। তো এটা হচ্ছে যে আপনি যেরকম ভাবে ইউজ করবেন সেই হিসাবে আপনার এটা কমা বাড়া করবে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার 5টা অ্যাড অ্যাকাউন্ট, তো 5টা অ্যাড অ্যাকাউন্ট মানে কিন্তু অনেক হিউজ একটা বিষয়। এতগুলো অ্যাড অ্যাকাউন্ট আহ আপনার আলটিমেটলি অনেক কাজে দিবে ভবিষ্যতে, যখন আপনি আসলে সিরিয়াসলি এই সেক্টরে কাজ করবেন। তো এটা হচ্ছে আমাদের ভেরিফাইড আইকন, এবং বিজনেস ম্যানেজার ভেরিফাইড হয়েছে সেটা আমি দেখলাম। ওকে, সো এখন আপনাদের আপাতত এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। পরবর্তীতে আমরা দেখাবো যে কিভাবে এই কাজগুলো করবেন আপনারা। মানে ভেরিফিকেশনের প্রসেস কিন্তু আমাদের দেখানোর কিছু নাই, বাট আমি দেখালাম যেটা সুবিধাটা কি। সো এখন দেখেন, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে সাপোজ আমরা যেহেতু আজকে অ্যাড ক্যাম্পেইনের কাজ করব, তো একটা পেজের লাইক বা ফলোয়ার কিভাবে বাড়াইতে হয় সেটা আমরা এখন শিখবো। এটাই আজকে শুধুমাত্র আমরা ক্লাসে শিখবো, যেটা পেজের কিভাবে লাইক বা ফলোয়ার বাড়াইতে হয়। তো পেজের লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, ধরে নেন যে আমি হচ্ছে আপনার ক্লায়েন্ট, আপনি হচ্ছেন একজন ফ্রিল্যান্সার বা আপনি একজন সেলার, আপনি আমার কাজটা করে দিবেন। তো এই জন্যে আপনি যেটা করবেন, সবার আগে আমার ফেসবুক পেজের অ্যাক্সেসটা নেবেন। কারণ পেজের অ্যাক্সেস ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না, তাই না? তো আমি আপনাকে কিভাবে পেজের অ্যাক্সেসটা দিতে পারি? যে কোনো ফেসবুক পেজের সেটিং এ যাইতে হবে, অবশ্যই সেই ফেসবুক পেজে আসতে হবে। পেজে আসার পরে আপনি দেখতে পারবেন যে এখান থেকে সেটিং পাবেন, অথবা আপনি এখানে দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা আছে এখানেও যেতে পারেন। সো প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে বাম দিকেও পাইতে পারেন, উপরের দিকেও পাইতে পারেন, যেখানে পাবেন খুঁজে নেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে বাম দিকে এখানে দেখতে থাকবেন যে কোথায় আছে সেই অপশনটা, কোথায় আছে? এই যে পেজ অ্যাক্সেস। এখন আপনি পেজ অ্যাক্সেসে চলে যাবেন, ঠিক আছে? পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কাকে পেজের জন্য অ্যাক্সেস দিচ্ছেন সেটা। তো এখানে এই দেখেন অ্যাড নিউ, অ্যাড নিউতে যদি আমি ক্লিক করি তাহলে আমি যে কাউকে পেজে অ্যাক্সেস দিতে পারবো। তবে এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তার ইমেল আইডি অথবা তার ফেসবুক নামটা টাইপ করতে হবে। ধরেন যে কারো একটা ফেসবুকের নাম আপনি টাইপ করবেন, যেমন আমি একটা নাম লিখলাম, শুভ নাম। সাপোজ এই যে আছে এই শুভ আহমেদ, তাকে আমি কি করব? আমার পেজের অ্যাক্সেস দেব। তো আপনি চাইলে ফুল কন্ট্রোল দিতে পারেন। ফুল কন্ট্রোল মানে সে আপনার পেজে সব কন্ট্রোল পেয়ে যাবে। তবে আপনি ফুল কন্ট্রোলটা দিবেন না। আপনি হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস যেটা আছে সেটাতে ক্লিক করবেন, এটাতে আপনি অ্যাড নিউ করবেন। এখন আপনি এখান থেকে কাউকে অ্যাক্সেস দিবেন, তাহলে সে আপনার পেজ ডিলিট করতে পারবে না, আর আপনার পেজটা সেভ থাকবে। এবং আপনি তাকে কোন ধরনের অ্যাক্সেস দিতে চাচ্ছেন। তো সাধারণত পেজের অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কাজগুলো যখন কেউ করে তখন এই অ্যাড অ্যাক্সেসটা নেয়। অ্যাড এবং ইনসাইট অটোমেটিক চলে আসে। যদি আপনি কোনো ক্লায়েন্টের পেজে কন্টেন্ট রেগুলারলি আপলোড করেন, সেই ক্ষেত্রে এটা মেসেজ অ্যান্ড কল, যদি আপনি মেসেজিং এর রিপ্লাই করতে চান তাহলে এটা কমিউনিটি অ্যাক্টিভিটি, মানে আপনি কমেন্টে রিপ্লাই করতে পারবেন তাহলে এটা,
ঠিক আছে? তো এটা হচ্ছে যে সাপোজ এসআরডিএমআইটির সাথে যদি আপনি কাজ করেন, ধরেন যে আপনি এসআরডিএমআইটি পেজের কোনো একটা কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি কোন ধরনের কাজ করবেন সেই হিসাবে আপনি তার কাছ থেকে অ্যাক্সেস নেবেন। যদি অ্যাডভার্টাইজমেন্টের কাজ করেন তাহলে শুধু এটা এবং গিভ অ্যাক্সেস। যদি কন্টেন্টের কাজ করেন তাহলে শুধু এটা। যদি সবগুলোরই অ্যাক্সেস নিতে চান নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার বিষয় যে আপনি কোন অ্যাক্সেস নিতে চাচ্ছেন। তাহলে কিভাবে আমরা অ্যাক্সেসটা নিব এই বিষয়টা যদি আরেকটা বার আমি দেখাই, একটু দেখেন। আপনার ফেসবুক পেজে বাম দিকে প্রফেশনাল ড্যাশবোর্ড পাবেন বা উপরের দিকে পাবেন বা যেখানে হোক পাবেন। আপনি ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। ক্লিক করার পরে বাম দিকে চলে আসবেন এখানে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস নামে একটা অপশন পাবেন। এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর তার নাম অথবা তার মেইল আইডি লিখে সার্চ করবেন। তারপর তাকে যে অ্যাক্সেসটা দেওয়া দরকার সেই অ্যাক্সেসটা আপনি দিয়ে দেবেন। এই হচ্ছে আপনার ওভারঅল বিষয়। তো আশা করি পেজের অ্যাক্সেসের বিষয়টা বুঝে গেছি। এখন সাপোজ আপনি এসআরডিএমএটি ফেসবুক পেজটার জন্য অ্যাড ক্যাম্পেইনের কাজ করবেন, তাই না? পেজ লাইক বাড়াবেন। তো এই ক্ষেত্রে এরপরে যে কাজটা করতে হবে আপনাকে, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্টে যাইতে হবে। ওখান থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে পারবো। ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে তার পেজের অ্যাক্সেস। ক্লায়েন্ট আপনাকে কি দিবে? যদি না দেয় আপনাকে বলতে হবে যে আমাকে পেজের অ্যাক্সেসটা দেন। এরপরে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। যদি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থাকে, যদি বাইরের ক্লায়েন্টের কাজ করেন, বাইরের দেশের বাইরের, তাহলে অবশ্যই তার অ্যাড অ্যাকাউন্টে কাজ করবেন, নিজের অ্যাড অ্যাকাউন্টে কোনো কাজ করবেন। আর যদি বাংলাদেশের কারো হয় সেই ক্ষেত্রে করতে পারেন, তবে অবশ্যই 50% টাকা অ্যাডভান্স নিয়ে তারপর কাজ করবেন। অ্যাডভান্স ছাড়া কাজ করবেন। তো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে। এরপর যেটা চেক করতে হবে যে পেমেন্ট মেথড আছে কিনা। ক্লায়েন্ট আপনাকে নিজে পেমেন্ট মেথড দিবে, এখানে কিন্তু আপনার পকেট থেকে কোনো টাকা আপনি খরচ করবেন না। ক্লায়েন্টের কাজ যেহেতু করতেছেন, ক্লায়েন্ট নিজেই আপনাকে টাকা দিবে এবং সবকিছু দিবে। এবং আপনি যেহেতু এই কাজটা করে দিবেন, এটার জন্য আপনি আলাদা চার্জ নেবেন। অ্যাডভার্টাইজমেন্টের কস্টিং ক্লায়েন্টের কাছ থেকে আসবে, আপনার কাছ থেকে না। তো আমরা কি করলাম, পেজের অ্যাক্সেস নিলাম। এরপর তাকে জিজ্ঞেস করবো যে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমাকে দেন। তো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেটা একটু পরে দেখাচ্ছি, বাট সবার আগে আমরা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যাব। ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে আমরা কিভাবে যাব? অবশ্যই প্রথমে ফেসবুকে আপনি লগ ইন করবেন এবং আপনার পেজ হয়ে নেবেন, যেই পেজের জন্য আপনি কাজ করতেছেন। তারপর আপনি facebook.com/ads manager, ঠিক আছে? এখানে আপনি জাস্ট এন্টার দিবেন। এটা কিন্তু গুগলে সার্চ দিবেন না, ইউআরএল বক্সে যে লিখবেন তাহলেই হবে। আমি চ্যাট বক্সেও লিখে দিছি, অ্যাডস ম্যানেজার লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিছি। তো ধরে নেন যে এখন আমি একটা অ্যাড অ্যাকাউন্টে চলে আসছি, ঠিক আছে? এটা একটু লোড নিতে টাইম লাগতেছে, লোড নিক। আচ্ছা, অ্যাড ম্যানেজারের আমাদের অ্যাড অ্যাকাউন্টে লোড নিচ্ছে, একটা সেকেন্ড আমরা ওয়েট করি। আমি আরো একটা পেজ ওপেন করাইলাম, দেখি যেটা আগে আসে আর কি। আচ্ছা, এত টাইম সাধারণত নেয় না, এখন একটু বেশি টাইম নিচ্ছে। ফেসবুকের এখন মানে কাজ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। লোডিং টাইম অনেক বাড়ে গেছে। সেদিক থেকে আপনার ইউটিউব, টিকটক এদের লোডিং টাইম অনেক কম। ইভেন একটা ভিডিও আপলোড করা শিডিউল করতে ফেসবুকের অনেক
মানে টাইমের দরকার হয়। এত টাইম নিলে কেমনে হবে? কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, দেখুন এখন চলে আসছে, যে রিলোড দিলাম একবার, রিলোড দেওয়ার পর এখন আসছে। ওকে, সো আমি একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট দেখাই আপনাদেরকে। আপনারা যেহেতু এখন নতুন ভাবে কাজ করতেছেন, তো আপনার অ্যাড অ্যাকাউন্টটা এরকম ভাবে আসবে। আর ফেসবুকের যা যা পলিসি আছে এগুলোকে জাস্ট অ্যাকসেপ্ট করে নেবেন। ওকে, সো দেখেন, এটা হচ্ছে আমাদের একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট। যেহেতু আপনারাও নতুন, এখন পর্যন্ত কাজ করেন নাই, তো এরকম ভাবে আপনারা অ্যাড অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। আর এখানে দেখবেন যে একটা গ্রিন বাটন পাবেন, ঠিক আছে? এই গ্রিন বাটনটা ক্রিয়েট নামে আছে, ক্রিয়েট বাটনটা গ্রিন যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টে সবকিছু ঠিকঠাক আছে। আর এই যে বাম দিকে দেখেন এখানে অপশন পাবেন অ্যাকাউন্ট ওভারভিউ। তো আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো নোটিফিকেশন আছে কিনা সেগুলো অ্যাকাউন্ট ওভারভিউতে পাবেন। এখন আমরা ক্যাম্পেইনের ভিতরে আছি, তো আপনি কিন্তু একদম অ্যাকাউন্ট ওভারভিউতেও থাকতে পারেন, যে কোনো জায়গায় থাকতে পারেন। তো ক্যাম্পেইনের মধ্যে আমরা কি করি, এখানে অ্যাডভার্টাইজমেন্টের কাজগুলো করি। অ্যাকাউন্ট ওভারভিউতে কি করি, এখানে আমরা অ্যাকাউন্টের ওভারঅল নোটিফিকেশন বা কোনো আপনার ওয়ার্নিং আছে কিনা সেগুলো দেখি। অ্যাড রিপোর্টিং এ আপনি অ্যাডভার্টাইজমেন্টের রিপোর্ট দেখতে পারবেন, অডিয়েন্স, কোন ধরনের অডিয়েন্স টার্গেট করবেন সেগুলো। অ্যাডভার্টাইজমেন্ট সেটিং, বিলিং এন্ড পেমেন্ট। বিলিং এন্ড পেমেন্ট আপনাদের জন্য এই কারণে ইম্পর্টেন্ট, কারণ বিলিং এন্ড পেমেন্ট থেকে আপনি কার্ড অ্যাড করতে পারবেন বা চেক করতে পারবেন। ওকে, সো এখানে দেখেন আমরা ক্যাম্পেইনের ভিতরে আরেকটা বার যাব। আজকে একটু এখানে ভালোই ঝামেলা হচ্ছে। ফেসবুকের কাজ করা ইদানিং একটু বেশি ঝামেলা হয়ে গেছে। পুরো পেজটা লোডই নিতেছে না, বুঝছেন? এই যে এখন লোড নিলে এতক্ষণ পরে। তো দেখেন, এই যে একদম উপরের দিকে দেখতে পাচ্ছি যে একটা অ্যাড অ্যাকাউন্ট আইডি থাকবে। তো আপনারা যখন এই অ্যাড অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজারে চলে আসবেন, সবার আগে উপরে দেখবেন একটা অ্যাড অ্যাকাউন্ট আইডি দেওয়া আছে। তো আমার এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, কারণ আমি একসাথে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টে কাজ করি। আপনাদের এখানে একটা অ্যাড অ্যাকাউন্টই থাকবে। এরপর এখানে ক্রিয়েট বাটনটা থাকবে, ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আপনি যদি এরকম অপশন পেয়ে যান, এই যে এরকম অ্যাওয়ারনেস, ট্রাফিক, এই অপশনগুলো পেয়ে যান, তাহলে বুঝবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে এবং আপনি কাজ করতে পারবেন। তবে এখানে একটা ওয়ার্নিং আছে, ওয়ার্নিংটা কি, যে অ্যাকাউন্ট ইনফরমেশন নিডেড, আপনার কিছু অ্যাকাউন্টের ইনফরমেশন লাগবে, যেমন আপনার পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা এগুলো। তো এগুলো আপনার তো টেনশন করার দরকার নেই, কারণ এটাতে আমার কোনো ক্ষতি নাই। সো এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করব। অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করে দেখবো যে এখানে আমাকে কোনো তারা নোটিফিকেশন দিচ্ছে কিনা। তো এখানে বলতেছে কি যে অ্যাড পেমেন্ট মেথড, আপনি একটা পেমেন্ট মেথড অ্যাড করেন। তো এটাকে আমি স্কিপ করব আপাতত, যেহেতু আপনারা কেবল শুরু করতেছেন। এবং কি বলছে যে ক্রিয়েট এ ফেসবুক পেজ। যদি আপনার ফেসবুক পেজ না থাকে তাহলে ক্রিয়েট করতে বলবে, আর যদি ফেসবুক পেজ থাকে সেটাকে আপনি কনফার্ম করে নেবেন। তো আমি এটা কনফার্ম করে নিলাম। এরপর এখানে কি বলছে, তিনটা অপশনের মধ্যে আপনার দুইটা অপশন ওরা ভেরিফাই করে ফেলছে। আর পেমেন্ট মেথড যেটা আছে এটাকে আমরা পরে করব, এটা এখন আমার দরকার নেই। তো এখানে আপনি ক্রিয়েট বাটনটা পাবেন, আর নিচের দিকে যেগুলো আছে এগুলো আপনার কোনো আপাতত টেনশন নাই। তো এখানে তিনটা অপশন আছে, এটা মনে রাখেন। পেমেন্ট মেথডটাকে আপাতত স্কিপ করছেন। তো আমরা এখন আবার ক্যাম্পেইনের ভিতরে চলে আসলাম। আসার পরে এখানে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব, দেখবো যে আমাদের এই ওয়ার্নিংটা চলে গেছে। ওয়ার্নিংটা নাও যেতে পারে, ওইটাতে কোনো সমস্যা নেই, কারণ আপনারা তো এখন কার্ড নিয়ে কোনো অ্যাড ক্যাম্পেইন করতেছেন না, তাই না? তো এটা আপনার ব্যাপার না। আর পেমেন্ট মেথড এটাকে ক্লোজ করে দিলাম। এখন যখন আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, সেই ক্লায়েন্ট কিন্তু আপনাকে অ্যাড অ্যাকাউন্ট প্রোভাইড করবে। তো অ্যাড অ্যাকাউন্ট, সেই অ্যাক্সেসটা আপনি নিবেন কিভাবে? অ্যাক্সেসটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন
অ্যাডভার্টাইজমেন্ট সেটিং, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট সেটিং এ ক্লিক করার পরে আপনি যদি নিচের দিকে যান, এখানে বা এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিং, অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করলাম। নিচের দিকে আসি। আচ্ছা, এখানে কি আসছে, অ্যাড অ্যাকাউন্ট রোল। অ্যাড অ্যাকাউন্ট রোল মানে আপনি কাকে অ্যাক্সেস দিবেন, তো আমার এই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে বিজনেস ম্যানেজারের ভিতরে আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনাকে এভাবে বোঝানোটা একটু টাফ। তাহলে আমার আরেকটা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আপনাকে কাজ করে দেখাইতে হবে। দাঁড়ান। আচ্ছা, আমার মোটামুটি সবগুলো অ্যাড অ্যাকাউন্টই বিজনেস ম্যানেজারের ভিতরে আছে, তাই না? Okay. আচ্ছা, আপাতত একটা কাজ করি আমরা। আপাতত আপনাকে অ্যাক্সেসের বিষয়টা ইগনোর করি, আপাতত অ্যাক্সেস নেওয়ার আমার এইভাবে দেখাচ্ছে না, অন্যভাবে দেখাই। আচ্ছা, একটা সেকেন্ড আমি ট্রাই করি, হ্যাঁ। একটা অ্যাড অ্যাকাউন্ট জাস্ট ট্রাই করি, এটা কি আমার বিজনেস ম্যানেজারের ভিতরে আছে কিনা। ওকে, দেখেন এটা আমার আরেকটা অ্যাড অ্যাকাউন্ট। তো আমি কি করব, এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট সেটিং এ চলে যাব। ধরে নেন যে আমি আপনাকে অ্যাক্সেস দিব, ওই সিস্টেমটাই দেখাচ্ছি। তো অ্যাক্সেস নেওয়ার অনেকগুলো প্রসেস আছে, সব থেকে সহজ প্রসেসটা পরে দেখাবো, যেটা বিজনেস ম্যানেজার থ্রুতে করা হয়। তো এভাবে একটু ট্রাই করি যে এখানে কি এটা অপশনটা আমি পাচ্ছি কিনা। ওকে, আমরা এখানে চলে আসলাম। তো এখানে দেখেন পেমেন্ট সেটিং, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, আমরা অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করব। ওকে, সো এখানে দেখেন আহ, আমার অপশনগুলো চলে আসছে। না, এইটা আমার বিজনেস ম্যানেজারের ভিতরে আছে। দেখি, বিজনেস ম্যানেজার যেহেতু এখন আমরা শিখি নাই, তো এখন আমি আপনাকে এটা এইভাবে শেখাতে চাচ্ছি না আর কি। আচ্ছা, বাদ দেন, এটা আপাতত এইভাবে শেখার দরকার নেই, হ্যাঁ। অ্যাড অ্যাকাউন্টস কিভাবে অ্যাক্সেস দেয়, এটা আপাতত এরকম ভাবে থাকলো, আমি পরের দিন দেখাবো আপনাদেরকে। সো অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়ার বিষয়টা বাদ দিলাম, এখন আমরা যেটা করতে পারি, সাপোজ ধরে নেন যে অ্যাড অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেস পেয়ে গেছেন কোনোভাবে। এখন আপনাকে সবার প্রথমে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে যে সেই অ্যাড অ্যাকাউন্টে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা। এই জন্য আপনি বিলিং অ্যান্ড পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। সো বিলিং অ্যান্ড পেমেন্টে আমি চলে আসবো এখানে। এইটাও মেবি বিজনেস ম্যানেজারের আন্ডারে আসতে পারে। আচ্ছা, এটা আসেনি। সো এখানে দেখেন তিনটে অপশন আছে, অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড এবং পেমেন্ট অ্যাক্টিভিটি। আমরা যেটা করব, পেমেন্ট মেথডে যাব আগে। অ্যাকাউন্টে গেলাম এখান থেকে। ওকে, সো এখানে দেখেন পেমেন্ট মেথডে যখন আমরা আসলাম, এখানে দেখতে পাচ্ছি যে নো পেমেন্ট মেথড অ্যাডেড। আমরা এখন পর্যন্ত কোনো পেমেন্ট মেথড এখানে অ্যাড করি নাই। তো যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, সবার আগে চেক করবেন যে পেমেন্ট মেথডটা অ্যাড করা আছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকবে, যদি না থাকে তাহলে অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকেই বলবেন যে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করে দেন। তারপরে আপনি কাজ শুরু করে দিতে পারবেন এবং আপনার অ্যাডভার্টাইজমেন্ট গুলোকে ক্রিয়েট করে লাইভ করে দিতে পারবেন। তো পেমেন্ট মেথডে যদি আমরা এখানে যাই, এখানে দেখতে পারবেন যে মাস্টার কার্ড, ভিসা কার্ড, ঠিক আছে। এগুলো এখানে কি বলছে এখানে, অ্যাড পেমেন্ট ইনফরমেশন। ওকে, সো আমরা বাংলাদেশ কান্ট্রি দিলাম, কারেন্সি ডলার থাকলো, টাইম জোন ঢাকা। আচ্ছা, এগুলো যদি চেঞ্জও থাকে সমস্যা নেই, বাট এটা রাখলে সব থেকে ভালো হয় আপনার জন্য, কারেন্সি ডলারে এবং টাইম জোন এটা। আর যারা দেশের বাইরে থেকে ক্লাস করতেছেন, আপনারা আপনাদের টাইম জোন বা কারেন্সি দিতে পারবেন। সো নেক্সট করলাম এখানে। এখন দেখেন এখানে আমরা ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড বা পেপাল ইউজ করতে পারবো। তো বাংলাদেশে যেহেতু পেপাল নাই, আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এখানে ইউজ করতে পারবো। তখন আপনাকে সেই কার্ডের ইনফরমেশন গুলো এখানে প্রোভাইড করতে হবে। প্রোভাইড করলে ওরা আপনাকে এখানে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তো যাই হোক, আপাতত কোন ধরনের কার্ড ইউজ করতে পারবো এটা আমরা দেখতেছি না, জাস্ট এটা আমি বললাম।
যে আমার পেমেন্ট মেথডটা চেক করতে হবে। ধরে নেন যে পেমেন্ট মেথড আপনি চেক করে ফেলছেন, এখন আপনি ক্যাম্পেইনে চলে যাবেন, একটা ক্যাম্পেইন আপনি বানাবেন, তাই না? এই যে আমি আপনাকে কথাগুলো বললাম, এগুলো না বললে হয়তো প্রথম দিন হিসাবে, বাট একটু জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম। তাহলে আমরা কি করছি, যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব, পেজ অ্যাক্সেসটা নিব, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেসটা নিব এবং পেমেন্ট মেথড আছে কিনা সেটা চেক করব। তো পেমেন্ট মেথড আমরা চেক করছি, অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে নিছি, সরি পেজের অ্যাক্সেস নিয়ে নিছি, শুধু অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেসটা আজকে দেখাইলাম না। ওকে, যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্ট গুলো সব বিজনেস ম্যানেজারের আন্ডারে আছে, তো ওই বিজনেস ম্যানেজার নিয়ে যেহেতু আমরা কথাই বলি নাই, তাই আমি দেখাইলাম না। তো এখন দেখেন, এখান থেকে আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব। আর যদি কারো অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল থাকে, তাহলে আপনাদেরকে ওই ডিসেবলের মধ্যে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ড রিভিউ করাইতে হবে। তো ওই প্রবলেমটা যেহেতু আমার এখানে এখন নাই, যদি আপনাদের হয়ে থাকে এরকম প্রবলেম, হয়তো বা আপনাদের মধ্যে থেকে 1% মানুষের হতে পারে, তারা আমাদের অনলাইন সাপোর্টে আসে কালকে থেকে, তাহলে ওরা ঠিক করে দেবে। সো ক্রিয়েটে আমি ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ক্যাম্পেইন আছে। তো পৃথিবীতে যত ধরনের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আছে সবগুলো এখান থেকে বানানো, বা এই ক্যাটাগরিগুলোর মধ্যেই পড়ে। তো আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে যে আমার ফেসবুকে কি করতে হবে, পেজে লাইক বা ফলোয়ার বাড়াইতে হবে, তাই না? তাহলে আমি এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাকে চুজ করব। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ভিতরে পেজের লাইক ক্যাম্পেইনটা পড়ে, বাকিগুলো আমরা আস্তে আস্তে শিখবো। সো এঙ্গেজমেন্টে আমি ক্লিক করব এবং কন্টিনিউ করব। এখানে রেকমেন্ডেড সেটিং এবং ম্যানুয়াল ক্যাম্পেইন, তো আমরা ম্যানুয়াল ক্যাম্পেইনকে সিলেক্ট করব এবং কন্টিনিউ করব। তো এখানে দেখেন, প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে তিনটা পার্টে ভাগ করা আছে। প্রথমটাকে বলা হয় ক্যাম্পেইন, দ্বিতীয়টাকে বলা হয় অ্যাড সেট, এবং তারপরটাকে বলা হয় অ্যাড। ঠিক আছে? তো ক্যাম্পেইনের ভিতরে আমরা কি করি, ক্যাম্পেইনের ভিতরে আমরা সেই ক্যাম্পেইনের নামটা লিখে দেই এবং চুজ করে যে ক্যাম্পেইনটা কেমন হবে। সাপোজ এর নাম দিলাম যে SRDMIT পেজ লাইক। ঠিক আছে? আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। এরপরে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি হচ্ছে একটা ক্যাটাগরি যেখানে সাধারণত 4 থেকে 5টা ক্যাটাগরি পড়ে, যেমন ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং এবং সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। তো আপনার অ্যাডভার্টাইজমেন্টের যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা যদি এগুলোর মধ্যে পড়ে, ক্রেডিট মানে কি, আপনি বিভিন্ন লোন টোন এগুলো অফার করা। এমপ্লয়মেন্ট মানে আপনি যদি কোনো চাকরির সার্কুলার, ইন্টার্নশিপ সেগুলো দেন। হাউজিং মানে আপনি যদি ইন্স্যুরেন্স, সরি আপনি যদি রিয়েল এস্টেট টাইপের বিজনেস করেন বা ইন্স্যুরেন্সের, হোম ইন্স্যুরেন্স রিলেটেড কাজও করেন, সেক্ষেত্রে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি পলিটিক্স বা সোশ্যাল ইস্যু নিয়ে অ্যাড ক্যাম্পেইন করেন, তাহলে এটা সিলেক্ট করতে হবে। তো যদি ধরে নেন যে আপনি রিয়েল এস্টেটের জন্য কাজ করেন, তাহলে কি করতে হবে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে হাউজিং। দেন আপনি কন্টিনিউয়াসলি আপনার ক্যাম্পেইনটা করবেন। তবে আপাতত স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আমার ক্যাম্পেইনটা পড়তেছে না, যেহেতু আমরা SRDMIT পেজ লাইকের কাজ করব। বাট এটা শিখে রাখা ভালো যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি। এরপর এখানে ক্যাম্পেইন ডিটেলস যা আছে যেভাবে আছে এটা এইভাবে থাকবে। এগুলো নিয়ে এখন আমার মাথা ব্যথা নেই, এগুলো পরে আমরা করব। এখন আমি সেকেন্ড স্টেপে চলে আসব। সেকেন্ড স্টেপের নাম কি, অ্যাড সেট। তো অ্যাড সেটের নাম আপনার যা মন চায় আপনি দিতে পারেন। ঠিক আছে, ধরলাম যে এটার নাম হচ্ছে অ্যাড সেট পেজ লাইক। এরপরে আমরা এখানে দেখতে পারবো যে কনভার্সন, মানে আপনি কি চাচ্ছেন আসলে। একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলো কাজ করা যেতে পারে, তো আমরা কি চাই, পেজ লাইক, এই জন্য আমরা এখানে ফেসবুক পেজটাকে চুজ করব। ঠিক আছে, অন্যগুলোকে পরে চুজ করব অন্যান্য কাজে। এখন আমি ফেসবুক পেজটাকে চুজ করব। এরপর ডান দিকে দেখতে পারবেন একটা অপশন আসছে অডিয়েন্স ডেফিনেশন, আরেকটা হবে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, মানে প্রতিদিন কিরকম রিচ আসতে পারে, কিরকম লাইক বা ফলোয়ার আসতে পারে। এরপর নিচের দিকে চলে আসব। এখন আপনাকে এখানে আপনার পেজটা সিলেক্ট করতে বলবে। পেজটা কি, আপনি যেই পেজগুলোর অ্যাডমিন, মডারেটর, ঠিক আছে, অ্যাডভার্টাইজার, সেই পেজগুলো আপনি অটোমেটিক্যালি এখানে পেয়ে যাবেন। তো যেহেতু আমি SRDMIT ফেসবুক পেজের অ্যাডমিন বা অ্যাডভার্টাইজার বা মডারেটর, তাহলে আমি এখানে অটোমেটিক্যালি আমার পেজের অ্যাক্সেসটা নিতে পারবো। এইটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, কারণ আপনি এখানে যেই পেজটাকে সিলেক্ট করবেন, ঠিক সেই পেজেরই অ্যাড ক্যাম্পেইনের কাজ হবে। এরপরে কস্ট বা রেজাল্ট গোল, এটা অপশনাল, এটা এখন আমার করার দরকার নেই। আমরা বাজেট অ্যান্ড শিডিউল দিব। ক্লায়েন্ট সবসময় আমাদেরকে বলে দিবে যে কি রকম বাজেট আমরা ডেলি রাখতে পারি বা শিডিউল, আমরা কোন কোন দিন অ্যাড ক্যাম্পেইনটাকে রান করতে পারি। যদি তারা না বলে, আমাকে জিজ্ঞেস করতে হবে। ধরেন যে আমি ডেলি হচ্ছে $20 করে বাজেট দিলাম। আপনি ডেইলি বাজেট দিতে পারেন, লাইফ টাইম বাজেট দিতে পারেন। লাইফ টাইমটা কি,
সাপোজ 1 মাস চলবে, 1 মাসে আমি $1000 বাজার দিলাম, এটা হচ্ছে আমার লাইফ টাইম বাজার। আর ডেইলি মানে প্রতিদিন $20 বা এর আশেপাশে খরচ হবে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে স্টার্ট ডেট এবং এন্ড ডেট। সবসময় যখন ক্যাম্পেইন করবেন ইন ফিউচারও, স্টার্ট ডেটটা একটা দিয়ে দিবেন, বাট এন্ড ডেটটা সিলেক্ট করবেন না। এতে করে কি হবে, ক্যাম্পেইনটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আর আপনি যখন অফ করতে চান, আপনি যে কোনো সময়ই ক্যাম্পেইনটা অফ করতে পারবেন। অফ করার জন্য কিভাবে কি করতে হয় সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো। তো স্টার্ট ডেট আপনি যেই দিন দিতে চাচ্ছেন, ধরেন যে আপনি 15 মেতে আপনি ক্যাম্পেইনটা শুরু করবেন। কোন সময় শুরু করবেন, এখানে টাইমটা জাস্ট দিয়ে দিবেন। এখন কি রাত 9টা 33 মিনিট, ধরেন যে আমি রাত 8টার সময় দিব। তো রাত 8টার সময় 15 তারিখে অ্যাড ক্যাম্পেইনটা চালু হবে। এন্ড ডেট আমি দিলাম না, দিতে পারি, সমস্যা নেই। এরপরে এখানে কি বলছে, ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং এ স্পেসিফিক টাইম পিরিয়ড। আচ্ছা, একটা বিষয়, আপনারা যেহেতু নতুন ভাবে কাজ করতেছেন, তো কিছু 95 থেকে 99% জিনিস সেমই থাকবে আপনাদের সাথে আমার। হয়তোবা 1 থেকে 2% একটু অপশন কম বেশি আপনি নাও পেতে পারেন, বাট ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। আস্তে আস্তে কাজ করতে করতে সবকিছু আপনার কাছে আসবে। ইনক্রিজ ইওর বাজেট ডিউরিং এ স্পেসিফিক টাইম পিরিয়ড মানে কি, আপনি যদি মনে করেন যে আপনি প্রতিদিন $20 করে বাজেট দিচ্ছেন, বাট কিছু কিছু টাইমে আপনি বাজেট একটু বাড়াইতে চান। যেমন আমরা সন্ধ্যার পরে সাধারণত বাংলাদেশে ফেসবুক বেশি ইউজ করি। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে মার্ক করতে পারেন। এটাকে যে মার্ক করতেই হবে এরকম কিছু না, নাও করতে পারেন। তো ধরেন যে আপনার অ্যাড ক্যাম্পেইন শুরু হবে কবে, শেষ হবে কবে, একটা টাইম দিলেন। যেমন 15 তারিখ শুরু, সাপোজ শেষ হবে হচ্ছে আপনার জুন মাসের 30 তারিখ। তো এইটুকু সময়ে আপনি ডেইলি কোন টাইম থেকে কোন টাইমে একটু বেশি বাজেট দিতে যাচ্ছেন। ধরেন যে আমি হচ্ছে আহ বিকাল 5টা, বিকাল 5টা থেকে আপনার রাত 11টা, এই টাইমটাতে আমরা যেটা করতে পারি, $5 করে বাড়াইতে পারি। কি বলছে, এন্টারে স্টার্ট টাইম ফর ইউর হাই ডিমান্ড পিরিয়ড টাইম। আচ্ছা, এন্টার তো আমি দিয়ে দিছি এখানে। ও আচ্ছা, এটা বিফোর হয়ে গেছে, মানে আমার ক্যাম্পেইনটা তো শুরুই হবে হচ্ছে রাত 8টার সময়, বাট আমি এখানে দিলাম সন্ধ্যা 7টা, তাহলে এখানে আমি রাত 9টা করে দিই, তাহলে ওয়ার্নিংটা চলে যাবে। ওকে, তো দেখেন আমার 15 তারিখ হচ্ছে, এখানে আমি 15 তারিখ না, এখানে আমি 16 তারিখ দিব, তাহলে আমার এটা ওয়ার্নিংটা আর আসবে না। বিকাল 5টা থেকে জুন 30 তারিখ রাত 11টা পর্যন্ত, মানে প্রত্যেক দিন মে 16 তারিখের পর থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমার ক্যাম্পেইনে $5 করে আমি বেশি দিলাম। আপনি কম বেশি করতে পারেন, আপনি $2 দিতে পারেন। তো এই টাইমটাতে যেহেতু মানুষ বেশি ফেসবুক ইউজ করে, এই কারণে দিলাম এটা। ঠিক আছে, আপনি যদি মনে করেন যেটাকে আপনি আনমার্ক করে দিবেন, সমস্যা নেই। এরপরে আমরা এখানে যেটা করতে পারি, অ্যাট অ্যানাদার টাইম পিরিয়ড, আপনি আরো টাইম পিরিয়ড এরকম ভাবে বাড়াইতে পারেন। এরপরে এখানে দেখেন কি আছে, অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোল মানে যাদেরকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখাবেন। তো ফেসবুকের এখন একটা নতুন সিস্টেম আসছে, নতুন সিস্টেমটা হচ্ছে যে অডিয়েন্স টার্গেটিংটা তারা নিজেরাই করে দেয়, যেটাকে বলা হয় অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তারা আপনাকে বলতেছে যে আপনাকে টার্গেট করার দরকার নেই, আপনার জন্য যেটা বেস্ট অডিয়েন্স সেটাকে আমরা অটোমেটিক্যালি টার্গেট করে দেব। এখন এটা ইউজ করাটা বেটার পেজ লাইকের ক্ষেত্রে বিশেষ করে। বাট যদি আপনি স্পেসিফিক টার্গেটিং লাইক মানে চেয়ে থাকেন, সেটা করা যাবে। তো এটা একটু পরে করি, আপাতত এটা যেরকম ভাবে আছে থাকুক। প্লেসমেন্ট মানে যেই জায়গাগুলোতে আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো, যেমন ফেসবুকে, নাকি ইনস্টাগ্রামে, হ্যাঁ, নাকি মেসেঞ্জারের ভিতরে, নাকি ফেসবুকের বিভিন্ন অ্যাপে। তো প্লেসমেন্ট যেটা আছে সেটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটাকেই রেকমেন্ড করে, টার্গেটিংটাকেও তারা এটাকে রেকমেন্ড করে। তো আমার কথা হচ্ছে যে প্লেসমেন্ট যেটা আছে সেটাকে এটা রাখাটাই বেটার। টার্গেটিং পরে আমরা চেঞ্জ করতে পারবো, এটাকেও চেঞ্জ করা যাবে, তবে যেরকম ভাবে আছে আপাতত এরকম ভাবেই রাখি। তো আমরা যেরকম ভাবে বাজেট দিলাম $20, এই হিসাবে প্রত্যেকদিন 59,000 থেকে 1,71,000 পর্যন্ত রিচ হবে। পেজ লাইক হবে 442 থেকে 1,300টা পর্যন্ত। এটা কিন্তু একটা এস্টিমেটেড বা সম্ভাব্য রেজাল্ট, এরকমই যে হবে এরকম না, এতে কম বেশি হইতে পারে। এরপর নেক্সট আমরা ক্লিক করব। এখন আমরা চলে আসছি আমাদের লাস্ট স্টেপ বা থার্ড স্টেপ, যেটাকে বলা হয় অ্যাড। হ্যাঁ,
বা অ্যাড ক্রিয়েটিভ, এটাই কি বলা হয়, অ্যাড ক্রিয়েটিভ। এখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড আপনার যে কন্টেন্ট গুলো সেগুলোকে সাবমিট করবেন। সো অ্যাড প্রিভিউ যেটা আছে সেটাকে অন করে দিবেন। এরপরে ফেসবুক পেজ, যেহেতু আমরা এসআরডিএমএটিকে চুজ করছি, অটোমেটিক্যালি এটা চলে আসছে। এরপর দেখেন এখানে অ্যাড সেটআপ, মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড, এটাকে রেকমেন্ড করলাম। অ্যাড ক্রিয়েটিভে আপনি ইমেজ দিবেন নাকি ভিডিও দিবেন সেটাকে আপনি এখানে চুজ করবেন। তো আমরা এখানে অ্যাড ইমেজে যাব, ভিডিও বা ইমেজ যে কোনো দিতে পারবো, আমি একটা ইমেজে দিই আপাতত। সো আপনি রিসেন্টলি যদি আপনার অ্যাড অ্যাকাউন্টে কোনো কিছু ইউজ করে থাকেন সেটা এখানে আসবে, অথবা আপলোড করতে পারেন। তো আমরা সাপোজ আপলোড করব। আচ্ছা, ধরে নেন যে এখানে একটা আমার ইমেজ আসছে, সেই ইমেজটাকে আমি এখানে আপলোড করব। ওকে, এখানে একটা ওয়ার্নিং দিছে যে ইমেজটা একটু বেশি ছোট হয়ে গেছে, তাই না? অন্য একটা ইমেজ নিতে হবে, দাঁড়ান এখানে cover। ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে ইমেজ সাইজ কিরকম হওয়া উচিত সেটা আপনি যদি একটু গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। নর্মালি যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে সেগুলোর জন্য 1080x1080, ঠিক আছে, পারফেক্ট। বাট আপনি যখন একটা পেজ লাইকের ক্ষেত্রে করবেন, পেজ লাইকের ক্ষেত্রে ওইটার সাইজটা আবার একটু আলাদা হবে। যেমন আমরা যদি এখানে সার্চ করি যে ফেসবুক পেজ লাইক অ্যাট ইমেজ সাইজ, সেই ক্ষেত্রে আপনার রেশিওটা কিন্তু একটু চেঞ্জ হইতে পারে। এই দেখেন, ফেসবুক পেজ লাইক অ্যাড ইমেজ আছে, এখানে কি বলছে, অ্যাটলিস্ট 1080x1080 দিতে বলছে, বাট এইটা দিলে হবে না, আমাদেরকে পেজ লাইকের ইমেজের সাইজটা লাগবে, তাই না? পেজ লাইকের ইমেজের সাইজ কত বলছে এখানে? ওকে, এখানে এটা আসছে আমাদের যে 1200x675, এই রেশিওতে দেওয়ার জন্য, থাম্বনেইলের জন্য, হ্যাঁ, থাম্বনেইলটা আর কি পেজ লাইকের মতো করে কাজ করবে এখানে। তো এইটা ইউজ করতে পারি, অথবা এখানে যদি আমরা একটা আর্টিকেল দেখি, আর্টিকেলে আমরা দেখলে এখানে অনেকগুলো সাইজ রেশিও কিরকম কি হওয়া উচিত সেগুলো সবই দেখতে পারবো। যে দেখেন, ফেসবুকের ফিডের জন্য কিরকম সাইজ, কিরকম রেশিও হওয়া উচিত সবকিছু এখানে বলা আছে। ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রামে কিরকম হওয়া উচিত, ঠিক আছে, সবকিছু আপনার সাইজ রেশিও দেওয়া আছে। তো আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কটাতে অনেক ডিটেলসে দেওয়া আছে। এই লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যারা পরে ক্লাস ক্লাস করবেন একটু গুগলে সার্চ করে নিয়ে নেবেন। ওকে, সো আমরা এখানে দেখেন পরবর্তীতে যে আমি ইমেজের সাইজটা নিলাম, এটা হচ্ছে 1640x924, এটা আমার হয়ে গেছে পারফেক্টলি। এটাতে আমি ক্লিক করলাম। এটা হচ্ছে যে আমাদের ফেসবুক কাভার ফটোর জন্যই বানানো। তো যেহেতু ফেসবুক কাভার ফটোর জন্য বানানো, পেজ লাইক গুলো কি হয়, একটু মানে চ্যাপ্টা হয় আর কি, ল্যান্ডস্কেপ টাইপের হয়। এরপরে হচ্ছে কি প্রাইমারি টেক্সট। তো প্রাইমারি টেক্সটটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার ক্যাপশন। একটা জিনিস মনে রাখবেন যে আপনি আপনার ক্যাম্পেইনের ভিতরে কি সেটিং করছেন, এটা কিন্তু ওইরকম ভাবে যতটুকু ম্যাটার করে তার থেকে বেশি ম্যাটার করে আপনার অ্যাডের কন্টেন্টটা কি। কন্টেন্ট যত ইংগেজিং হবে, যত ইউনিক হবে, এবং ক্যাপশন যত ইংগেজিং এবং ইউনিক হবে, ততটাই আপনার পেজের লাইক বা ফলোয়ার বাড়বে, বা যে কোনো অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট বৃদ্ধি পাবে। ঠিক আছে, কারণ আলটিমেটলি মানুষ কিন্তু আপনার এই কন্টেন্টটা দেখবে, ভিতরে কি সেটিং করছেন সেটা কিন্তু দেখবে না। তো সাপোজ এখানে আমি প্রাইমারি টেক্সট দিলাম যে প্লিজ লাইক আওয়ার পেজ অ্যান্ড গেট রিওয়ার্ডস। এটা জাস্ট আমি নর্মালি এক্সাম্পল হিসেবে লিখলাম, বাট এত সিম্পল লেখা যাবে না, এমন ভাবে আমাকে টাইটেলটা দিতে হবে যাতে করে আমার খুব ভালো একটা ফলোয়ার চলে আসে, যাতে মানুষ কি হয় আপনার এই প্রাইমারি টেক্সট দেখে একটু থামে। তো এখানে দেখেন কিছু
টেক্সট জেনারেট করে দিছে তাদের এআই সিস্টেমের মাধ্যমে, আপনি চাইলে এগুলো নিতে পারেন। তো আমি এগুলো নিচ্ছি না। আপনি চাইলে এখানে মাল্টিপল প্রাইমারি টেক্সট ইউজ করতে পারেন, ঠিক আছে? যেমন আরেকটা প্রাইমারি টেক্সট আমি দিতে পারি, যেমন ফলো আস অন ফেসবুক। সো দুইটা যখন আমি প্রাইমারি টেক্সট দিলাম, এটা কি হবে, এক এক ক্ষেত্রে এক এক অডিয়েন্সের কাছে ফেসবুক আমার টাইটেল গুলোকে চেঞ্জ করে করে দেখাবে। এরপরে আমি নিচের দিকে চলে আসব। এখানে হচ্ছে আমার ডেস্টিনেশন। ডেস্টিনেশনে আমি এই নতুন একটা অপশন পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ বাটনটাকে ইউজ করতে পারেন। তবে আমরা এখানে হোয়াটসঅ্যাপটাকে আপাতত ইউজ করতেছি না, নান থাকুক, আপনি চাইলে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা যদি প্রিভিউ দেখি, এই যে প্রিভিউ, অ্যাডভান্স প্রিভিউটাকে অন করবেন। অন করলে দেখতে পারবেন যে আমার এই অ্যাড ক্যাম্পেইনটা বিভিন্ন প্ল্যাটফর্মে কিরকম ভাবে শো করবে। ফেসবুক নিউজ ফিড এরকম ভাবে শো করবে, যে দেখেন লাইক, যদি আপনার পেজে শুধু ফলো অপশন থাকে তাহলে এখানে ফলো অপশনটা চলে আসবে। স্টোরিতে এরকম ভাবে আসবে, ভিডিওতে এরকম ভাবে যাবে, মার্কেট প্লেস এরকম যাবে, রিলস এরকম ভাবে আসবে, ঠিক আছে? তো এরকম ভাবে আপনার প্রত্যেকটা প্রিভিউ শো করবে। এই যে দেখেন এখানে সার্চ, রিলস, নিউজ ফিড, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এই যে এরকম ভাবে আসবে। তো যখন আপনি ওভারঅল সবকিছু কমপ্লিট করে ফেলছেন, এখন আমি যদি এখানে পাবলিশে ক্লিক করি, তাহলে আমার অ্যাড ক্যাম্পেইনটা পাবলিশ হবে যদি আমার পেমেন্ট মেথড থাকে। যদি পেমেন্ট মেথড অ্যাড করা না থাকে, তাহলে পাবলিশটা হবে না। সিম্পল বিষয়। আমি যদি পাবলিশে ক্লিক করি, কি বলতেছে দেখি। এই যে দেখেন এখানে আমার অপশন চলে আসছে, বলতেছে যে আমাকে পেমেন্ট মেথড থাকা লাগবে, মেবি এই অপশনটাই বলবে। এটা একটু লোড নিতে আজকে বেশি টাইম নিচ্ছে, দেখেন। তো আপনারা যেটা করবেন, এখন যেহেতু আপনার পেমেন্ট মেথড নাই, আপনারা জাস্ট এই পর্যন্ত প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করে জাস্ট এটাকে কেটে দিবেন এখান থেকে। আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কটা আপনি আমাকে নেক্সট দিনে দিবেন। তো আমি যদি এই পুরো জিনিসটাকে কেটে দিই, কেটে দিয়ে আরেকটা আবার দেখাই, তাহলে আপনার জন্য ভালো হবে। তো আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন এখানে তিনটে অপশন চলে আসছে, ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড। যেটা আমরা প্রথমে বলছিলাম যে প্রত্যেকটা ফেসবুক ক্যাম্পেইনের ভিতরে তিনটে অপশন থাকে, ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড। ক্যাম্পেইনের ভিতরে আমরা সিলেক্ট করি যে ক্যাম্পেইনটা কিরকম হবে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নাকি অন্য কোনো ক্যাম্পেইন। অ্যাডসেটের ভিতরে আমরা কি করি, ডেট অ্যান্ড টাইম শিডিউল করা বা বাজেট দেওয়া, টার্গেটিং করা, সেগুলো। আর অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাডের ভিতরে কি করি, সেখানে আমরা অ্যাডের যে ক্রিয়েটিভ ইমেজ টিমেজ এগুলো আছে সেগুলোকে দিই, ক্যাপশন এগুলোকে দিচ্ছি এবং পাবলিশ করতেছি। তো আমার অ্যাডভার্টাইজমেন্টটা যে কোনো জায়গায় থাকতে পারে, আমি সবসময় এটাকে ক্যাম্পেইনের ভিতরে নিয়ে আসবো। তো যেহেতু এটা আমার এখন দরকার নেই, এটাকে আমি মার্ক করে এখান থেকে ডিলিট করতে পারি। ড্রাফট হিসেবে থাকলেও কোনো সমস্যা নেই। ধরেন যে আবার ওই সেম কাজটা করব, যারা এতক্ষণ বোঝেন না এখন বুঝে যাবেন। তো ক্রিয়েটে ক্লিক করব, এরপর আমি এঙ্গেজমেন্টে ক্লিক করলাম। এঙ্গেজমেন্টে ক্লিক করার পরে কন্টিনিউ করলাম, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে কন্টিনিউ করলাম। প্রথমে আমি ক্যাম্পেইনে চলে আসছি। সো ক্যাম্পেইনের নাম দিলাম হচ্ছে পেজ লাইক। যা মন চায় নাম দিতে পারেন। স্পেশাল ক্যাটাগরিতে কি পড়ে না, পড়ে না, তাহলে এটা আমার কোনো কাজ নেই, এখানে কোনো কাজই নেই, এগুলো কাজ পরে দেখাবো। এরপর নেক্সটে চলে গেলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডসেট। অ্যাডসেটের নাম আপনার যা মন চায় দিতে পারেন, এরকমও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কনভার্সন কি, আমি কোথায় আমার টার্গেটটা কোথায়, আমার টার্গেট হচ্ছে কি ফেসবুক পেজ লাইক বানানো, তাহলে আমি পেজ লাইকের মধ্যে চলে গেলাম বা ফেসবুক পেজে সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে চলে আসলাম। এখানে যেই পেজের জন্য আপনি কাজ করতে চাচ্ছেন, সেই পেজটাকে আপনি চুজ করবেন। তো সেই পেজটাকে আপনি চুজ করলেন। এরপরে আপনি ডেইলি কিরকম বাজেট দিতে যাচ্ছেন, সেই বাজেটটা আপনি দিয়ে দিবেন। এগুলো অবশ্যই আমরা ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করে নেব। তারপরে এখানে যদি বাজেট ইনক্রিজ করতে চান, করতে পারেন। অডিয়েন্স টার্গেটিং যেটা আছে সেটা আপাতত মানে ওদের যেটা সাজেশন সেটাকে আমি রাখলাম। এরপরে কি প্লেসমেন্ট যেটা আছে সেটাকেও তাদের সাজেশনে রাখলাম। প্রথম দিন যেহেতু, এটাকে এইভাবে রাখেন। এত বেশি কঠিন করলে ক্লাসটা বুঝতে সমস্যা হবে। এরপর নেক্সটে চলে গেলাম। নেক্সটে আসার পরে এখানে আমরা আমাদের অ্যাড ক্রিয়েটিভ দেখতে পারতেছি। তো যেই পেজটাকে আপনি সিলেক্ট করছেন সেই পেজ এখানে আপনি দেখতে পারবেন। এরপরে আপনি যদি ইমেজ বা ভিডিও যাই চুজ করতে চান, সেটাকে আপনি এখানে চুজ করবেন। সো আমরা একটা ইমেজকে এখানে চুজ করছিলাম, ওই ইমেজটাকে আরো একটা বার চুজ করলাম।
এরপর এখানে আপনাকে কি করতে হবে, প্রাইমারি টেক্সট দিতে হবে। তো প্রাইমারি টেক্সট দিলাম যে লাইক আওয়ার পেজ। এরপরে আপনার এখানে আর কোনো কাজই নেই। আপনি এখানে হোয়াটসঅ্যাপ বাটন চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। এরপর আপনি জাস্ট পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলেই পেমেন্ট মেথড যদি থাকে পাবলিশ হয়ে যাবে। নেক্সট ক্লাসগুলোতে আমি আরো দেখাবো যে কিভাবে আমরা পাবলিশ করতে পারি। আর প্রিভিউ সবসময় দেখবেন, প্রিভিউ খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি নিজে যদি প্রিভিউ দেখে পছন্দ করেন যে না এই অ্যাড ক্যাম্পেইনটা আমার কাছে ভালো লাগতেছে, তাহলে মানুষও এটাকে পছন্দ করবে। নিজেরই যদি কনফিউশন লাগে তাহলে মানুষও কনফিউজড হবে। এখন একটা টেকনিক আপনাদেরকে বলি যে ফেসবুক পেজ লাইক আমরা কিভাবে খুব বেশি পেতে পারি। পেজ লাইক সাধারণত দুই ভাবে পাওয়া যেতে পারে, একটা হচ্ছে টার্গেটেড আর একটা হচ্ছে নন টার্গেটেড। টার্গেটেড কি, যে আমার খুবই স্পেসিফিক টার্গেটেড, যে আমি আমার পেজের যারা অডিয়েন্স বা এরকম রিলেটেড অডিয়েন্স সেরকম আমি লাইক চাচ্ছি। আর নন টার্গেটেড মানে কি, যে কোনো লাইক হলেই হলো, আমার জাস্ট লাইক দরকার। তো একটা পেজ যখন প্রথম অবস্থায় থাকে, মানুষ খুব একটা বেশি চেনে না, সেই ক্ষেত্রে নন টার্গেটেড হলেই ভালো হয়, মানে জাস্ট লাইক হলেই হলো। বাট যখন সেই পেজের মোটামুটি একটা পরিচিতি আসবে, তখন কিন্তু অবশ্যই টার্গেটেড লাইকটাই দরকার হবে। যেমন আমি যদি এখন এসআরডিএমএটি পেজে ফলোয়ার চাই, আমি কিন্তু অবশ্যই টার্গেটেড ফলোয়ার নিব, কারণ আমার যে কোনো লাইক হলেই হবে না। আর যে কোনো ভাবে যদি আমি অ্যাড ক্যাম্পেইনও করি, আমার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। বাট যেহেতু আপনি প্রথম অবস্থায় আছেন, আপনাকে মানুষ সেভাবে চিনে না, সেই ক্ষেত্রে আপনি লাইক বাড়িয়ে নিতে পারেন এবং পেজের নামও চাইলে চেঞ্জ করতে পারেন। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফলোয়ার পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পেজের নাম একটা হইতে পারে, পরে পেজের নাম আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। সো এটা হচ্ছে বিষয়। এখন দেখেন, একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে যে আমার কন্টেন্ট। যে কোনো অ্যাড ক্যাম্পেইনে ভালো রেজাল্ট পাওয়ার যে টেকনিকটা, বা যে কোনো অর্গানিক মার্কেটিং এর ভালো এঙ্গেজমেন্ট পাওয়ার যে টেকনিকটা, সেটা হচ্ছে যে আপনি রিসেন্টলি যেই বিষয়গুলো নিয়ে বেশি চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেই রিলেটেড টপিক ইউজ করেন, তাহলে আপনার জন্য রেজাল্ট ভালো আসতে পারে। তো ধরে নেন যে আমি এখন ওইরকম টাইপের কন্টেন্ট নিতে পারি বা কিছু এরকম কন্টেন্ট নিতে পারি। যেমন এখন হচ্ছে আপনার বাংলাদেশ আর জিম্বাবুয়ের খেলা হচ্ছে। তো বাংলাদেশ আর জিম্বাবুয়ের খেলাতে মনে করেন কথা হয় না বাংলাদেশ এবং জিম্বাবুকে নিয়ে অনেক ধরনের। তো আপনি সাপোজ এখন লিটন দাসকে নিয়ে একটা কন্টেন্ট বানাইতে পারেন। সাপোজ লিটন দাসকে নিয়ে একটা ইমেজ বানালেন, যে ইমেজটা একটু মানে ফানি টাইপ হইতে পারে বা মানুষ সেখানে ইনভেস্ট করবে, এরকম টাইপের আপনি কন্টেন্ট লিখতে পারেন বা ইমেজটাকে এডিট করতে পারেন। তাহলে অটোমেটিক্যালি আপনার ওই পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট বেশি চলে আসবে। অথবা এরকম হতে পারে যে আপনি সাপোজ আহ আরেকটা কন্টেন্ট দিতে পারেন এরকম, যেমন আপনি হচ্ছে একদিকে হচ্ছে বিরাট কোহলিকে রাখলেন, আরেকদিকে হচ্ছে মাশরাফিকে রাখলেন এবং বললেন যে মাশরাফিকে জেতানোর জন্য পেজে লাইক দিন, যে যত বেশি লাইক দিবে তাহলে মাশরাফি জিতে যাবে। আসলে অনেক অডিয়েন্স আছে যারা এরকম ভাবে বুঝে না জিনিসটা, তখন তারা কি করবে, অটোমেটিক্যালি মাশরাফিকে জেতানোর জন্য এখানে পেজে লাইক দেওয়া শুরু করবে। তো যখন এখানে কেউ লাইক বাটনটাতে ক্লিক করবে, তখনই কিন্তু লাইক বা ফলোয়ার বাড়বে। আর যদি এখানে এই যে নিচের দিকে লাইক বা কমেন্ট করে, এটা কিন্তু ওই পোস্টার মধ্যে লাইক বা কমেন্ট হিসাবে চুজ হবে, মানে পোস্টের মধ্যে লাইক বা কমেন্ট হিসাবে এখানে সিলেক্টেড হবে বা কাউন্ট হবে, আমাকে এই জায়গায় লাইক লাগবে। অথবা আপনি চাইলে বিভিন্ন অফার দিতে পারেন। ধরেন যে এখানে কেউ লাইক করলে তাকে একটা মোবাইল ফোন গিফট করা হয় বা বিভিন্ন গিভ অ্যাওয়ে হবে। তো গিভ অ্যাওয়ে দিয়েও কিন্তু আপনি চাইলে এরকম ভাবে লাইক বাড়াতে পারেন। আসলে অনেকগুলো টেকনিক আছে, সব টেকনিক তো এইভাবে বলা যায় না, তাই না? তো এটা একটু চিন্তা ভাবনা করতে হবে। এটা হচ্ছে যে পেজ একদম স্টার্টিং অবস্থায় আছে তখন, বাট যখন পেজ অ্যাক্টিভ হয়ে যাবে, মোটামুটি ভালো ফলোয়ার আসবে, তখন এই টেকনিক ইউজ করা যাবে না। তো এরকম ভাবে আপনি পেজের লাইক বা ফলোয়ার বাড়াইতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখন এইটুকু বিষয় আমাদের আপাতত বোঝার দরকার। বাট টার্গেটেড যে লাইকটা আছে, এই টার্গেটেড লাইক বা ফলোয়ার পাওয়ার জন্য আবার আমাদেরকে কি করতে হবে, টার্গেটিং করতে হবে। টার্গেটিংটা কোথা থেকে করবো আমরা, এই যে অ্যাড সেটের ভিতরে যে আপনি কিন্তু সবসময় এরকম ভাবে শিফট করতে পারবেন, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড এরকম ভাবে শিফট করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবেন।
তো এখানে দেখতে পারি আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তো এটাকে আমি আজকে বুঝাবো না, আজকে বুঝাইলে একটু কঠিন হবে ক্লাসটা। আমি আজকে সহজ ভাবেই বুঝাচ্ছি আপনাদেরকে। এখন আমরা কি করলাম, আজকে একটা পেজ লাইক ক্যাম্পেইন দেখলাম, তাই না? এখন এই পেজ লাইক ক্যাম্পেইনের উপর একটা হোমওয়ার্ক থাকবে আপনাদের। আমি হোমওয়ার্কটাকে লিখি, নাহলে হোমওয়ার্ক আমি নিজে ভুলে যাব। হোমওয়ার্ক হচ্ছে যে ক্রিয়েট এ ফেসবুক পেজ। আপনাদের পেজ বানাইতে হবে, যারা পেজ বানাই ফেলছেন তাদেরকে আর বানাইতে হবে না, যারা বানায় নেই তারা আবার বানাবেন। ক্রিয়েট এ ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। 2 নাম্বার হচ্ছে যেটা, ক্রিয়েট এ পেজ লাইক অথবা ফলো অ্যাড ক্যাম্পেইন। যদি আপনার পেজে শুধু ফলো করার অপশন থাকে, তাহলে এখানে ফলো অপশনটাই আসবে, লাইক অপশনটা আর আসবে না। এটা নিয়ে আপনার টেনশন নেই, ওই লাইক বা ফলো একইভাবে বাড়ায়। ফর ইওর পেজ, আপনি আপনার পেজের জন্যই কাজ করবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি বাজেট আপনি দিবেন হচ্ছে $15। যদি আপনি কারেন্সি অন্য কিছু হয় সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার টার্গেটিং। টার্গেটিংটা হচ্ছে ডিফল্ট যেভাবে আছে সেটাই থাকুক। প্লেসমেন্ট যেটা আছে সেটাও ডিফল্টই থাকুক, এটাকে চেঞ্জ করার দরকার নেই। অ্যাড ক্রিয়েটিভ যেটা আছে সেখানে আপনি ইমেজ অর ভিডিও যেটা আপনার মন চায় আপনি ইউজ করতে পারেন। আর ফাইনাল স্টেপ যেটা সেটা হচ্ছে পাবলিশ করার দরকার নেই, জাস্ট এই পর্যন্ত থাকলেই হবে। ফাইনাল স্টেপ হচ্ছে যে প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট নেওয়া। টেক স্ক্রিনশট অফ এভরি স্টেপস অ্যান্ড পোস্ট ইট অন হোমওয়ার্ক গ্রুপ। ওকে, আপনাদের যে হোমওয়ার্ক গ্রুপটা আছে আশা করি সবাই মোটামুটি জানেন। তারপরে একটা বার দেখাই। হোমওয়ার্ক গ্রুপের লিংক আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপেও দেওয়া আছে। তো হোমওয়ার্ক গ্রুপে যারা এখনো জয়েন করেন নাই, এখানে জয়েন করেন, এখানে পোস্ট করবেন, ঠিক আছে? ওকে। সো আশা করি আমার হোমওয়ার্কটা আপনারা বুঝে গেছেন। হোমওয়ার্কটা আমি আপনাদের যে প্রজেক্ট ম্যানেজার আছে তাকে আমি দিয়ে দিই, একটা সেকেন্ড দ্বারা, উনি আপনাদের প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিবে। হোমওয়ার্ক করতে যে যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের অনলাইন সাপোর্টে আসেন, তবে যেটা বলবো যে আমার ক্লাসের ভিডিওটা একটাবার দেখবেন। ক্লাসের ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন, তারপর যে জায়গাতে আটকে যাবেন সেটা নিয়ে অনলাইন সাপোর্টে আসেন। আচ্ছা, একটু 1 মিনিট ওয়েট করেন, আমি জাস্ট আপনাদের হোমওয়ার্কটা পোস্ট করার ব্যবস্থা করি। আচ্ছা, আপনাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিছি আপনাদের প্রজেক্ট ম্যানেজারকে, উনি আপনাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে পোস্ট করে দেবে। ওকে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস আমি আর বেশি কিছু করাবো না, কারণ আজকে বেশি কিছু করালে প্রবলেম হবে। আমি পুরো ক্লাসটাকে একটাবার রিভিউ করাই, জাস্ট দেখেন, রিভিউটা দেখেন। আমরা কি বললাম প্রথমে, যে আমাদের ফেসবুক পেজ
এটার অ্যাক্সেস নিতে হবে যদি আমরা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে যাই। তো পেজের অ্যাক্সেস কিভাবে নিব? আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পরে সেখান থেকে পেজে অ্যাক্সেসে কিভাবে নিতে হয় সেটা দেখাইছি। এরপরে অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে, আপনারা facebook.com/ads manager এখানে গেলে অ্যাড অ্যাকাউন্ট পাবেন। অ্যাড অ্যাকাউন্টটাতে জাস্ট আপাতত এই পর্যন্ত আসেন। জাস্ট এই যে আমার ক্রিয়েটে ক্লিক করার পরে এই অপশনগুলো আসলেই হবে। যদি ক্রিয়েটটা এরকম ভাবে না আসে, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউতে যাবেন। অ্যাকাউন্ট ওভারভিউতে যে এখানে ৩ টা স্টেপ আছে না? এই ৩ টা স্টেপের মধ্যে জাস্ট পেমেন্ট যে অপশনটা ছিল ওই পেমেন্ট অপশনটাকে স্কিপ করবেন। তাহলেও এই ক্রিয়েট অপশনটা চালু হয়ে যাবে। ঠিক আছে? আর আপনার যেটা পেজ সেই পেজটাকে কনফার্ম করে নেবেন। এরপরে আপনি এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা ক্রিয়েট করলেন, এবং একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের বা যে কোনো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ৩টা অপশন থাকে। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। দেন ৩টাতে ৩ ধরনের কাজ হবে। ক্যাম্পেইনের ভিতরে কি হবে? আপনি সিলেক্ট করবেন যে আপনার ক্যাম্পেইনটা কিরকম হবে। অ্যাড সেটের ভিতরে আপনার সিলেক্ট করতেছেন যে আপনি পেজ লাইক চাচ্ছেন, আপনার বাজেট কিরকম, আপনার টার্গেটিং কিরকম, হ্যাঁ? আর আপনার অ্যাড ক্রিয়েটিভের ভিতরে আপনার অ্যাডের ক্রিয়েটিভটা কেমন, এখানে ইমেজ হবে নাকি ভিডিও হবে, ক্যাপশনটা কিরকম হবে, ঠিক আছে? দেন প্রত্যেকটা স্টেপের আলাদা আলাদা ভাবে আপনি স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর নেক্সট দিনে আমি দেখাবো যে কিভাবে আমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারি। আশা করি আমার বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যাদের অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল রিলেটেড প্রবলেম আছে, আপনারা অনলাইন সাপোর্টে আসতে পারেন আগামীকালকে থেকে। তো এইটুকু বিষয় নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা আমাকে বলেন। আর অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড প্রবলেমের জন্য দরকার হলে একটা ভিডিও আমি প্রোভাইড করব আপনাদের জন্য। আচ্ছা। আর আপাতত এত বেশি টেনশন করার দরকার নেই, কারণ কেবল তো ক্লাসটা শুরু করালাম। আর নেক্সট দিনে আপনাদেরকে আরো ডিটেলস আমি দেখাবো। আরো অনেকগুলো ক্লাস হবে এগুলো বিষয়ের উপরে। আর অনেকেই বলছে যে ক্যানভা প্রো এবং ভার্চুয়াল কার্ড। আচ্ছা, ক্যানভা প্রো আপনারা আগামী সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যানভা প্রো নিতে পারবেন। ওই ভার্চুয়াল কার্ড যেগুলো আছে সেগুলোর সিস্টেমও আমাদের মোটামুটি শেষের দিকে। হয়তোবা আমরা 20 তারিখের দিক থেকে ভার্চুয়াল কার্ডও দিতে পারবো। তবে এগুলোর ক্ষেত্রে ওই আমাদের অফিসের কাজটা প্রায় শেষ তো। অফিসের কাজটা শেষ হয়ে গেলে আমরা অফিসটাকে উদ্বোধন করব। তারপর থেকে আপনাদের এই বিষয়গুলোর কাজ শুরু হবে। আচ্ছা। ওকে। সো এখানে আহ অনেকগুলো কোশ্চেন আপনাদের আজকে রেজ হইতে পারে, বাট এত টেনশন করার দরকার নেই। একটা বিষয় হচ্ছে কি, অনেকের মনে এটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টটাকে কি আমি বানাইলাম কিনা। অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু আমি বানাইনি। আমাদের প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট থাকেই। আপনাকে জাস্ট ওখানে যাইতে হবে ওই লিঙ্কটা। তো ওই লিঙ্কটাতে আমি কিভাবে যাব? যে facebook.com/ads manager, এটা ক্লিক করলেই আমার ওই অ্যাড ম্যানেজারে চলে আসবে। ঠিক আছে? এটাতে ক্লিক করলে আমার অ্যাড ম্যানেজারে আমি চলে যাব। অ্যাড অ্যাকাউন্ট আমার থাকেই আগে থেকে, জাস্ট আমাকে ওখানে যাইতে হবে। এই সবগুলো কাজ মোবাইল দিয়ে আসলে করাটা একটু টাফ। তারপরে মোবাইলের যে আপনার আহ একটা অপশন থাকে না গুগল ক্রোমে, ডেস্কটপ মোড, ওটা অন করে করতে পারবেন। ওকে, আপাতত এখানে অন্য কোনো কোশ্চেনের আমরা অ্যান্সার না দিই। কোন ধরনের কার্ড দিয়ে আমরা কাজ করতে পারি এটা নেক্সট দিনে আমি বলে দেবো আপনাদেরকে। অনেকের কাছে কঠিন লাগছে, অনেকের কাছে সহজ লাগছে। আচ্ছা, আপনাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, সেই টেলিগ্রামের গ্রুপের ভিতরে আপনাদের অনলাইন সাপোর্টের লিঙ্কগুলো রেগুলার দেওয়া হয়, বা 2-1 দিন পর পরে দেওয়া হয় বা দেওয়া আছে। তো টেলিগ্রাম গ্রুপগুলোতে গেলেই আপনি কিন্তু সাপোর্টের লিঙ্কগুলো পেয়ে যাবেন। প্রত্যেকদিন কিন্তু আপনাদের অনেক সাপোর্ট দেওয়া হচ্ছে। সো আপনাদের যে টুকটাক প্রবলেমের বিষয়গুলো আমাকে বললেন, এগুলো জাস্ট ওই সাপোর্টের গ্রুপে গেলেই হয়ে যাবে। আচ্ছা, আমি হচ্ছে আবার স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখেন। এই যে আপনাদের যে টেলিগ্রাম গ্রুপগুলো আছে, হ্যাঁ, যেমন ধরেন যে আমি ব্যাচ 56 এটা টেলিগ্রাম গ্রুপের ভিতরে ঢুকলাম। তো এখানে কিন্তু রেগুলার বেসিসে আপডেট দেওয়া হচ্ছে, তাই না? এই আপডেট গুলো থেকে আপনি পেয়ে যাবেন সবকিছু। জাস্ট আপনাকে আপডেট গুলো ফলো করতে হবে টেলিগ্রাম গ্রুপে, আর কিছুই করতে হবে না।
ওকে। তো ঠিক আছে, মোটামুটি এখানে আমাদের এই বিষয়গুলো দেখলাম, আর আপনাদের যেগুলো কমন কোশ্চেন আছে সেগুলোর কয়েকটা অ্যান্সার দিই আমি। একদিনে সবকিছু হলো শিখতে পারবেন না, আমিও একদিনে আপনাদেরকে সবকিছু শেখাইতেও পারবো না। তো এটা টাইম লাগবে। আর একজন বলছে যে $20 বাজেট দিলাম, বাট ওইখানে $2-1 বেশি কম হয় কেন? এটা ফেসবুকের সিস্টেম, এটা হবে। আচ্ছা, রেস্ট্রিক্টেড অ্যাড অ্যাকাউন্টের যে ভিডিওটা আছে, তাই না? এটা দেওয়ার ব্যবস্থা করতেছি আমি। ঠিক আছে। নিউ পেজ খুলে কি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। পুরাতন পেজ থাকলে ভালো হবে। আমার বিজনেস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টটা চলে গেছে। এগুলো নিয়ে অনলাইন সাপোর্টে আসবেন, ওরা ঠিক করে দেবে বা চেষ্টা করবে আপনাদের জন্য। আচ্ছা, আমার হচ্ছে আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের উপরে। তার আগে আমি আপনাদের দুই একটা ক্লাস করাইছি, যেগুলো হচ্ছে ওরিয়েন্টেশন টাইপ ক্লাস ছিল। মেইন ক্লাস আমার দুইটা আজকে সহ। আচ্ছা, একজন বলছে যে ফেসবুক প্রফেশনাল যে প্রোফাইলটা আছে সেটা থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্যাম্পেইন পসিবল কিনা? না, এটা থেকে হবে না। আচ্ছা, একজন বলছে যে লাইক ফলোয়ারের জন্য অনেক পেজ বুস্ট করে, যারা হজ করতে চান তারা ডান দিকে লাইক দেন, এইভাবে কি করা ঠিক হবে কেন? ধর্মীয় এই বিষয়গুলো আসলে না করাটাই ভালো, তবে চাইলে করতে পারেন, এটা আসলে ডিপেন্ড করে আপনার উপরে। ওকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি প্রফেশনাল খুলবেন নাকি নর্মাল? প্রফেশনালি খুলবেন। আচ্ছা, আব্দুল আহাদ বলছে যে আজকের ক্লাসে আহ আমার ভয়েস আর স্ক্রিন নাকি পরে আসে। না, সব ঠিকঠাকই ছিল। আপনার হয়তো বা নেটের প্রবলেম ছিল, এই কারণে। সবাই ঠিক মতো ক্লাস করছে। ওকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লাইক বাড়ানোর প্রসেসটাও কি এটা? না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লাইক বাড়ানোর প্রসেসটা আমি নেক্সট দিনে দেখাবো। মনে রাখেন তো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার বাড়ানোর প্রসেসটা এটাকে নেক্সট দিনে আমি দেখাবো, এটা আমি বললাম। তো নেক্সট দিনে যেটা করব যে আমাদের ফেসবুক পেজে টার্গেটেড লাইক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বাড়ানোর সিস্টেমটা, এটা। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। নেক্সট দিনে আপনারা আসেন, আর এর মধ্যে যে প্রবলেমগুলো আছে সেগুলো অনলাইন সাপোর্ট থেকে সলভ করেন। নেক্সট দিনে আমরা আরো ডিটেলস শিখবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, এর পরের সপ্তাহ থেকে হয়তোবা ক্লাসের টাইমটা একটু বাড়বে। হয়তোবা আমরা 2 থেকে 2.5 ঘন্টা করে ক্লাস করব, 3 ঘন্টাও ক্লাস করতে পারে। তো প্রথমে একটা দুইটা ক্লাস তো একটু বেশি করাইলে একটু আপনাদের উপর চাপ পড়বে। এই জন্য জাস্ট আমরা বেসিক জিনিসগুলো শিখলাম। নেক্সট দিন থেকে একটু প্রেসার দিব বেশি, যাতে করে আপনারা সহজে নিতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট দিন। আর হোমওয়ার্ক যেটা আছে ওটা আপনাদের গ্রুপে দিয়ে দিব আমরা, তারপরে আপনারা হোমওয়ার্ক সাবমিশন গ্রুপে পোস্ট করে দেবেন, হ্যাঁ? আর যে কোনো সমস্যাতে কালকে থেকে অনলাইন সাপোর্ট নেবেন। ওকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।